এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। দেখি কি করা যায়। তনয় কোথায়? ও এসছে? ওকে আমার কেবিনে পাঠাও। এই বলেই রাশেদ চলে গেল। তার কিছুক্ষণ পর আরাতের কেবিনে তনয় আসে। বেবি, আমাকে ডাকছিস? ভেতরে আয়। এলাম, কিন্তু হয়েছে কি? এই 2-3 দিন তোর এমন কি ইম্পর্টেন্ট কাজ ছিল শুনি? আরাতের কথায় তনয় কিছুটা আটকে যায়। না মানে আসলে এমনি কিছু কাজ ছিল আর কি। কাল রাতে কোথায় ছিলি? হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলি? আরে ছিলাম কিছু কাজে। তুই বল না, কিছু বলবি আমায়? কিছু জানিস না তুই? না কেন? কিছু জানিস না তুই? রায়ান জেল থেকে পালিয়েছে প্লাস আমার ওপর গুলি চালিয়ে প্লাস আমার গাড়িতে বোম ফিট করেছিল। ভাগ্য ভালো বেঁচে গেছি। হোয়াট? ইয়েস। কিভাবে কি? জানিস, মাঝে মাঝে ভয় লাগে। আমিও মানুষ, খুব তো স্ট্রং থাকার ভং ধরি, কিন্তু মাঝে মাঝে আমারও ভয় হয়। প্লিজ, অনেক হয়েছে, আর চাই না। আমার মাঝে আর সহ্য করার ক্ষমতা নেই। আমি এখন একটু হ্যাপি থাকতে চাই, একটু হ্যাপি আব্রাহামের সাথে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। সব এলোমেলো হয়ে গেলেই যা তার শেষ হয় বা শুরুর কোনো পদ নেই, তা তো একদমই নয় না। আর এখানে তো কিছুই শেষ হয়নি, সব ঠিক আছে। তুই শুধু আর একটু ধৈর্য ধর, ভরসা রাখ, আশা ছাড়িস না, ব্যাস। আরাত তনয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। তারপর আরো বেশ কিছুক্ষণ সময় তনয় আরাতের কেবিনের থেকে বের হয়ে পড়ে। তনয় চলে যেতে আরাত আব্রাহামকে ফোন করে। আব্রাহাম প্রথমবারেই তা রিসিভ করে নেয়। হ্যালো। আব্রাহাম ফোনের অপর পাশ থেকে আরাতের মিষ্টি কণ্ঠস্বরটা পেয়েই তার চোখ দুটো বন্ধ করে ফেলে। আব্রাহাম কিছু বলছে না দেখে আরাত আবার বলে ওঠে, হ্যালো আব্রাহাম, আমি জানি আপনি শুনছেন সবই। কোথায় আপনি? বাসায় আছি। কি করছেন? ভাবছি কি? সব থেকে বেশি ঘৃণিত ব্যক্তি কে তোমার কাছে? বলাটা কি জরুরি? হয়তো। যদি বলি আমি নিজে? আমি মানব না। কেন? তোমার নিজেরই কোনো অধিকার নেই নিজেকে ঘৃণা করার। অধিকার খাটানোর মানুষটা কাছে থেকেও বেশ দূরে যে আমার। প্রীতির সাথে লাস্ট কবে কথা হয়েছিল তোমার? প্রীতি? হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, থাকবে আবার না। ও তো আপনার পেছনেই ঘুরঘুর করতো, যত সব লুচি মাইয়া। ও মিসিং, ইনফ্যাক্ট বছরের ওপর হবে সে মিসিং, কোনো খবরই নেই। ও রায়হানের কোনো খবর পেলে? আপাতত না। ও আচ্ছা, তো কি করছো? এই তো বসে বসে ফাইল চেক করছি। করো, আর হ্যাঁ, ওই হাসানের কাছ থেকে দূরে থাকো প্লিজ। কেন? পছন্দ না আমার ওকে। ওফো, আমার জামাই জানে চলছে বুঝি? মোটেও না। আচ্ছা বুঝলাম, এবার রাখি। বাই। এই বলে আব্রাহাম ফোনটা কেটে দেয়। সে করিডোরে একটা বেতের চেয়ারে বসে রয়েছে। পরনে অ্যাশ কালারের টি শার্ট, চুলগুলো বেশ এলোমেলো হয়ে কপালে পড়ে রয়েছে। প্রচুর খোলা বাতাস রয়েছে, ছোট ছোট বেশ কিছু গাছপালা রয়েছে। পরিবেশটা সুন্দর। আব্রাহামের আজ কেমন যেন মনে হচ্ছে। তার কাল রাতের রায়হানের কথা মনে পড়ছে। রায়হান লুকিয়েছিল তা মানা যায়, গা ঢাকা দিয়ে আছে মানা যায়, কেননা সে জেল পলাতক আসামি। কিন্তু সে আয়রাতের অফিসের নিচে কি করছিল? অবশ্যই তাহলে আয়রাতের কোনো না কোনো ক্ষতি করার জন্য এসেছিল। আব্রাহাম বসে বসে এগুলোই ভাবছিল। তখন হঠাৎ এক আননোন নাম্বার থেকে আব্রাহামের কাছে একটা ফোন আসে। আর ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটার কণ্ঠস্বর শুনে মুহূর্তেই যেন আব্রাহামের পায়ের রক্ত মাথায় উঠে যায়। কেমন আছিস ভাই? নির্লজ্জের মতো কেন ফোন করেছিস? হায়াত অনেক লম্বা রে তোর, তাই তো এত উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে ফিরেছিস। কিন্তু এখন হয়তো তুই আর বাঁচবি না। কে মারবে আমাকে? তুই? তোকে মেরে আমি আমার হাত অপবিত্র করতে চাই না। আর আমি যদি তোর আয়রাতকে মেরে দিই তো? রায়হান, নিজের লিমিটে থাক। আয়রাতের উপর একটা আঁচড় অব্দি এলেও আমি তোকে জ্যান্ত পুঁতে দেবো। তাই না? আচ্ছা, আসলে কি এটার মানে এটাই হবে যে তোরা দুজন দুজনের জন্য অনেক বেশি লাকি? নয়তো তুই চলে যাওয়ার পর আমি আয়রাতের কাছে গিয়েছিলাম ওকে সুন্দর করে বুঝিয়ে নিজের করে নিতে, কিন্তু না, তোর বউদের জন্যই তেরা আমার কাছ থেকে পাখির মতো পালিয়ে গেল, আমাকে শুট অবধি করলো, তারপর আমাকে জেলের পেছনে বন্দি করে দিল। বিশ্বাস কর ভাই, তারপর আয়রাতকে মেরে ফেলার কত কিছুই না করেছি আমি, কিন্তু মাইয়া হেভি স্মার্ট।
কাল রাত চোরের মতো আয়রাতে অফিসের নিচে কি করছিলি? ও, তো ওইটা তুই ছিলি? আমার কেন যেন মনে হচ্ছিল যে কেউ আমাকে ফলো করছে বা আমার পেছনে কেউ আছে। তাহলে সেটা তুই ছিলি? কথা না ঘুরিয়ে যা জিজ্ঞেস করছি তাই বল। আয়রাতকে দেখতে গিয়েছিলাম। মেয়েটার মাঝে এক আলাদা ভালো লাগা কাজ করে। অন্য জিনিসে নজর দেওয়ার স্বভাব বন্ধ কর, যদিও তোর এই স্বভাবটা পুরনো। আমার বাড়ির গ্যারেজে এসে পড়িস। বেশ কিছু সত্য বলার আছে তোকে। আর কতদিন আবছা ঘরের মাঝে থাকবি বল? সত্যি জানিস তুই কিন্তু অর্ধেক। আয় দেখা করি, কথা মিটমাট করি। নিজের মরণকে নিজে আমন্ত্রণ জানাস না রায়হান? আগে তুই আয় তো, দেখি কে কাকে মারে। আব্রাহাম ফোনটা কেটে দেয়। রাগ যখন আউট অফ কন্ট্রোল চলে যায় তখন মানুষ স্বাভাবিকের থেকে আরও বেশ চুপচাপ থাকে। আব্রাহামের ক্ষেত্রেও তাই। আব্রাহাম এখন একদম চুপ করে বসে আছে। রাগের সীমা একদম অতিক্রম করে গেছে। যাই হোক, আব্রাহাম উঠে পড়ে। রুমে এসে নিজের ব্ল্যাক প্লাস ব্রাউন কালারের জ্যাকেটটা নিজের সাথে জড়িয়ে নেয়। এক্ষেত্রে আব্রাহাম একটু চালাকি করে। নিজের জ্যাকেটের বাটনের সাথে একটা ছোট্ট ক্যামেরা ফিট করে নেয়, অর্থাৎ বাটন ক্যামেরা। এটা করার কারণ হলো রায়হান সেখানে যাই করবে বা যাই হবে সেগুলো রেকর্ড হয়ে যাবে। আব্রাহাম তার কাভার থেকে রিভলভারটা হাতে নিয়ে নেয়। বুলেটস একদম লোড করা তাতে। তবে পরক্ষণে আবার কি যেন একটা ভেবে আব্রাহাম রিভলভারটা কাভারের ভেতরে আবার ছুঁড়ে মারে। নিজের সাথে কিচ্ছু নেয় না, সোজা বাইরে বের হয়ে গাড়িতে করে চলে যায়। গাড়িতে বসেই আব্রাহাম তার কানে এয়ারপড লাগিয়ে নেয়, তনয়ের সাথে কানেক্ট করে নেয়। হ্যালো। হ্যালো তনয়া, জি স্যার। লিসেন মি কেয়ারফুলি। আমি রায়হানের কাছে যাচ্ছি, ওকে? আর হ্যাঁ, আমার সাথে ক্যামেরাও আছে, আর এই ক্যামেরা কানেকশন তোমার ফোনের সাথেই করা, মনে আছে তো? জি স্যার, আছে। আমি সেখানে গেলে সেখানকার সব কিছু এখানে রেকর্ড হবে, যা তোমার ফোনে দেখা যাবে। সেটাকে ওভাবেই রেখে দেবে। আমি যখন তোমায় কিছু করতে বলবো দেন কিছু করবে, বুঝলে? ওকে। এই বলেই আব্রাহাম কল কেটে দেয়। প্রায় 40 কি 45 মিনিট সময় পর আব্রাহাম রায়হানের কাছে এসে পড়ে। এই তো, এটাই রায়হানের দ্বিতীয় নম্বর বাড়ি। আর এইটা শেষের দিকে একটা গ্যারেজ আছে, বেশ বড় সড়ো। আব্রাহাম এসে দেখে বাড়ির সামনে না আছে কোনো গার্ড, আর নাই আছে অন্য কোনো কিছু। আব্রাহাম বাড়ির একদম পেছনে গিয়ে দেখে গ্যারেজটা একদম খোলা। সে ভেতরে চলে যায়। বেশ অন্ধকারাচ্ছন্ন ঘরটা ঠিক মাঝ বরাবর জ্বলছে একটা হলুদ কালারের বাতি। পাশেই ওপর থেকে বেশ কিছু ইলেকট্রিকের তার ঝুলে আছে, সেগুলো থেকে কিছুটা আগুনের ফুলকির মতো বের হচ্ছে। আব্রাহাম গিয়ে একদম ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে। ওপরে কিছুর কিচির মিচির আওয়াজ শুনে আব্রাহাম ওপরের দিকে তাকায়। দেখেছে একটা লোহার ফ্যান বেশ জোরে জোরে দুলছে, যেন এই নিচে পড়ে গেল এমন। বেশ বিরক্তিকর একটা অবস্থা। আব্রাহাম সেখান থেকে চলে আসতে ধরলেই তার পেছনে ডাকে সে থেমে যায়। আব্রাহাম, কোথায় যাচ্ছিস ভাই? আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছিস? আব্রাহাম তার পেছনে ঘুরে তাকায়, দেখে রায়হান দাঁড়িয়ে আছে। এত বছর জেলে থাকার ফল বা খাতিরদারি তার চোখে মুখে স্পষ্ট। আগে থেকে বেশ কালো হয়ে গেছে, চোখের নিচে গাঢ় কালো দাগ, মুখে বেশ কিছু স্পট পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো। তবে আগে সেই শয়তানি হাসি মুখে আছেই। দেখ, তোর বউ আমার কি হাল করে দিয়েছে। পাগল কুকুর বানিয়ে দিয়েছে আমাকে ওর পেছনে। কি বলবি জলদি বল। আগে তুই বল যে তুই আয়রাতকে কতটুকু ভালোবাসিস। হ্যাঁ, সেই কৈফিয়ত অবশ্যই আমি তোকে দেবো না। বিশ্বাস আছে আয়রাতের ওপর? হ্যাঁ আছে। আয়রা যদি আমাকে নিজ হাতে মেরে রেখেও যায় তবু আমি ওকেই ভালোবাসি, বাসবো আর বেশিই যাব। তাহলে ওর সাথে এত রাগ আর অভিমান কেন? না, রাগ আর নাই অভিমান, শুধু কিছু এমন ঘটনা জীবনে ঘটেছে যার ফলে আমাকে তার কাছ থেকে দূরে থাকতে হয়েছে। মনে পড়ে কি সেদিন সেই রাতের কথা যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল? সেই অভিশপ্ত ঘটনায় আমার জীবনের চেহারা পুরো পাল্টে দিয়েছে। আমি কি করে ভুলি তা? আয়রাত তোকে মেরেছে? হয়তো না, হয়তো হ্যাঁ। তবে আমি এইটুকু জানি যে এই সবগুলোর পিছনে কেউ না কেউ তো অবশ্যই আছে। আর সত্যি বলতে আমার পুরো সন্দেহ তোর ওপর। ঠিক ধরেছিস, আমিই তোকে মেরেছি। লেট মি এক্সপ্লেন। আমি আয়রাতকে ভালোবাসতাম আর এখনও বাসি, বুঝলি? বাট কি করব বল, ওর উপর তো তোর নজর ছিল। আর হ্যাঁ, কে যেন ঠিকই বলেছে, যে মেয়েদের জন্য ঘর যেমন জুড়ে আসে ঠিক তেমনই মেয়েদের জন্য ঘর তেমন বরবাদও হয়ে যায়। আজ পর্যন্ত দুনিয়াতে যত যুদ্ধ বিবাহ হয়েছে সেগুলোর অধিকাংশই মেয়েজনিত। মেয়েরা খুব বেশি অদ্ভুত হয়। তাই তো দেখ না, আমার অবস্থা এখন এমন। এই আয়রাতকে পাওয়ার জন্য কম কিছু করেছি আমি, কত কিছু না করেছি। এমনকি তোকেও খুন করতে 2 বার ভাবিনি, কিন্তু ফলাফল কি হলো দেখ, শূন্য। পাইনি আমি ওকে, তাই ভাবলাম যে যখন আয়রাতকে পাবোই না তখন ছেড়ে দিই, অর্থাৎ মেরে ফেলি। হ্যাঁ,
আমিই মেরেছি তোকে, আর আয়রাতকে মারার চেষ্টা করেছি। সেদিন পার্কে গুলি, আয়রাতকের বাড়িতে বোমা আমার লোকেরাই লাগিয়েছে। যখন আয়রাতকে আমি পাবোই না তখন ওকে কেউ পাবে না। আর শোন, প্রীতিও কিন্তু কম ভালোবাসে না তোকে, কিন্তু মেয়েটা আর নেই। প্রেমের জন্য তোকেও মরতে হয়েছে। তাকে আর কেউ না, এই আমিই মেরেছি। নাও কাম টু দি মেন পয়েন্ট। তুই যখন সেদিন রাতে আসছিলি ওই পাহাড়ি রাস্তা দিয়ে, আমি আগে থেকেই তোর গাড়ির ব্রেক ফেল করে রেখেছিলাম। তোর গাড়ির অ্যাক্সিডেন্টও আমিই করেছিলাম। তারপর তুই কিছুটা আঘাত পেলি, বাইরে বের হয়ে পড়লি গাড়ি থেকে। আমি ভেবেছি তুই মরে গেছিস, কিন্তু না, তোর হোশ তখনও ছিল। তখন তোর মতে তোর কাছে আয়রাত চাই, তাই না? আসলে না, সেটা আয়রাত ছিল না, সেটা প্রীতি ছিল। প্রীতি। এখন প্রশ্ন হলো, প্রীতি কীভাবে আয়রাতের মতো দেখতে হলো? এখন একজনের চেহারা আরেকজনের মতো করে করতে বেশি কিছু করতে হয় না। আর্টিফিশিয়াল ওয়ার্কস অ্যান্ড সাম টেম্পোরারি কসমেটিক সার্জারি, ব্যাস। প্রীতিকে তোর আয়রাতের মতো করে দিতে বেশি সময় লাগেনি। তবে হ্যাঁ, আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, তা হচ্ছে এই যে সেই রাস্তাটা একদম ঘুটঘুটে অন্ধকার ছিল। তারপর তুই তোর মাথার পেছনে আঘাত পেয়েছিলি, যার ফলে তুই সব ঝাপসা দেখছিস। সেইভাবেই আয়রাতকে দেখেছিস, তাও আবার এই রূপে, তোরই খুনির রূপে। আয়রাত ওরফে প্রীতি যখন সেখান থেকে চলে আসতে নিয়েছিল তখনও তুই সহজে বিশ্বাস করতে চাসনি। তারপর তুই ভালোভাবে প্রীতির মুখে দেখিস, যা 99.9% আয়রাতের মতো ছিল। তুই মরলে না, উঠে দাঁড়ালি। আর জানিস তো তখন কি হলো? আমি রড নিয়ে তোর মাথার পেছনে আঘাত করি, ব্যাস, তুই সেন্সলেস। তোকে তোর গাড়িতেই তুলি, আর খাদ থেকে আমি যে নিচে হাত তোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। কিন্তু প্রীতি বাড়াবাড়ি করেছিল বেশ, নিজের জীবন হারানোর জন্য, তাই একমাত্র সে তোকে মেরেছি। তো তাই ওর অনেক খারাপ লাগছিল, আমার কলার খামচে ধরেছিল, আমাকে গালিও দিয়েছে। তোকে চাই তো। এখন আমি কি করে প্রীতিকে কষ্ট দিতে পারি বল? বিকজ প্রীতি আমার অনেক হেল্প করেছে। ইনফ্যাক্ট সে না থাকলে তোকে আর আয়রাতকে আমি এত বছর দূরে রাখতেই পারতাম না। তাই ওকে এবার আমি একটু হেল্প করি। প্রীতিকেও আমি তোর পরে সেই খাদে ধাক্কা দিয়ে ফেলে দিই, ব্যাস, খতম কাহিনী। কিন্তু দেখ, তোর ওই মাছের প্রাণ এখনো বেঁচেই আছে, আর আয়রাতের কাছেও পৌঁছে গেছিস। রায়হান আব্রাহামকে সব খুলে বলে, আর সবকিছু শুনে যেন আব্রাহামের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তাহলে আয়রাত কিছু না করেই দোষী? আয়রাত তো এগুলোর কিছুই জানে না। আয়রাত হয়তো ধারণাও করতে পারবে না যে তার পিঠ পিছে কত বড় একটা ঘটনা ঘটে গেছে। আব্রাহাম কেন দূরে ছিল, কিভাবে ফিরে এলো, আর গায়েবী বা কোথায় ছিল, আয়রাত এগুলোর কিচ্ছু জানে না। কেউ একজন যে মিথ্যা আয়রাত সেজে এসে তারই নাকে নিচ দিয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, তার এক ফোঁটা আন্দাজও আয়রাতে নেই। না, আব্রাহাম যে একদম আয়রাতকে নিজের খুনি হিসেবে ভেবে এসেছে তা না। আব্রাহাম দ্বিধায় ছিল, কিন্তু এবার যেন সব ক্লিয়ার তার কাছে, একদম পানির মতো পরিষ্কার সব। আব্রাহাম রায়হানের অগোচরেই তার জ্যাকেটে থাকা বাটন ক্যামেরাটার একটা জায়গায় প্রেস করে। অর্থাৎ এতক্ষণে সবকিছু রেকর্ড হচ্ছিল, আর ক্যামেরাতে প্রেস করার ফলে তা একটা এমএমএস হিসেবে তনয়ের ফোনে চলে যায়। মেসেজের শব্দ পেয়ে তনয় তা ওপেন করে, আর সবকিছু দেখে তনয়ের নিজেরও মুখ একদম হা হয়ে যায়। তনয় আর এক মুহূর্ত দেরি না করে সে এমএমএসটা সোজা আয়রাতকে সেন্ড করে দেয়। আয়রাত তার ফোনে শব্দ পেয়ে তা ওপেন করে, দেখে একটা ভিডিও এসেছে। আয়রাত ভিডিও ক্লিপটা অন করে দেখতে থাকে। কি অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। এটাই হয়েছে তোদের সাথে। আয়রাত জানেই না যে তারই নকল করে তার সাথে কেউ এমনটা করেছে। ও হ্যাঁ, আর একটা খবর, খুব জলদি তোর আয়রাত জেলে যাচ্ছে। হোয়াট? হ্যাঁ ভাই, কেন জানিস? কারণ আয়রাতের নামে প্রচুর ব্ল্যাক মানির ইললিগাল কেস আছে। আয়রাত তার বাড়িতে ইভেন অফিসেও অনেক ব্ল্যাক মানি জড়ো করে রেখেছে, যেগুলো সরকার কর্তৃক নিষিদ্ধ। আর হ্যাঁ, চিন্তা করিস না, সেগুলো ভুয়া, ফেক, ভুল নিউজ, কিন্তু সত্য। কেননা সেখানে টাকার মানে ব্ল্যাক মানির হিসেবে যে ফাইলগুলো আছে সেগুলো সবগুলোতেই আয়রাতের সিগনেচার আছে। আয়রা জেনে শুনে এমন কোনো পেপারে সিগনেচার কখনোই করবে না। হ্যাঁ, তা তো আমিও জানি, আর তার জন্যই তো আমাকে উল্টো পথ বেছে নিতে হয়েছে। আমার যে দু একজন লোক আয়রাতের পেছনে জাসুস হয়ে আছে, তারাই আয়রাতের সাইন কপি করেছে। কিন্তু আয়রাত এত বড় একজন বিজনেস ওম্যান, আর সিগনেচার তো আর এত সহজে কপি করা যায় না, তাই না?
তাই একজন লোককে আমি আয়রাতের অফিসে স্টাফ হিসেবে পাঠিয়েছি। আর আয়রাত তো অনেক ব্যস্ত মেয়ে, তার এত সময় কয় যে সবার বায়োডাটা নিয়ে ঘুরবে। আর সেটাই আমার সুবিধা হয়েছে। স্টাফটা মানে যে কিনা আমার লোক, সে ফাইলগুলো কালেক্ট করে কোনো না কোনো কাজের ফলে আর তখনই সেটা ফাইলগুলো থেকে আয়রাতের সিগনেচার কপি করে নেয়। এই তো হয়ে গেল। এখন এই যে ব্ল্যাক মানি সব পেপারস আছে, সেখানেও আয়রাতের সাইন, মানে কপি আর কপি। তবে সবাই তো এই ভাববে এখন যে আয়রাত ব্ল্যাক মানির সাথে জড়িত আছে। এতক্ষণে পুলিশের কাছে এই খবর চলেও গিয়েছে, আর কিছু সময়ের মাঝে তারা আয়রাতকে অ্যারেস্ট করে নিয়েও যাবে। নে, সব হয়ে গেল। মরার আগে তোকে সব সত্য আমি জানিয়ে দিলাম। এবার বল, আমার প্ল্যানটা কেমন হয়েছে? একদম মাস্টারপিস না? রায়হানের কথা শুনে আব্রাহাম বেশ তাচ্ছিল্যের একটা হাসি হেসে দেয়, যা দেখে রায়হানের রাগ উঠে যায়। ব্লাডি বুলশিট। জানিস তো, ক্রিমিনাল যতই চালাক হোক না কেন, এমন কিছু সে রেখে যাবে যা তাকে ফাঁসানোর জন্য যথেষ্ট। অতি চালাকের গলায় দড়ি। মানে? মানে এই যে আমার সাথে ক্যামেরা ছিল, যা বলেছিস তুই, যা করেছিস সব ক্যামেরাতে বন্দী হয়ে গেছে। আর এর থেকে ভালো আর কি হয় যে ক্রিমিনাল যখন নিজের মুখে নিজের সব কুকিরটি স্বীকার করলো। কি? ক্যামেরা? ক্যামেরা কোথায়? আমি তা ভেঙে ফেলবো। কোনো লাভ নেই, সব রেকর্ড হয়ে গেছে। আর এতক্ষণে তো আমি একজনকে পাঠিয়েও দিয়েছি। কত কিছু করলি তুই, কত কিছু, কত প্ল্যান তোর। কিন্তু দেখ, আমাকে শুধু একটা ক্যামেরা আনা ছাড়া আর কিছুই করতে হয়নি। সব একাই হয়ে গেছে। রায়হান বেটা, ফেসে তো তুই গেছিস। আব্রাহামের কথায় রায়হানের বেশ রাগ উঠে পড়ে। সে চিল্লিয়ে তার পাশে থাকা একটা বড় লোহার রড নিয়ে আব্রাহামের দিকে ধেয়ে আসে, কিন্তু আব্রাহাম তাকে তার হাত দিয়ে আটকিয়ে দেয়। রায়হানের হাত শক্ত করে ধরে পেঁচিয়ে তাকে উল্টিয়ে দেয়। রায়হানের এক হাত পেছনের দিকে মুচড়ে ধরে। এতে রায়হানের হাতে বেশ টান লেগে তার হাতে থাকা লোহার রডটা পড়ে যেতে ধরে। আব্রাহাম রডটা তার হাতে নিয়ে বিনা বাক্যে সোজা রায়হানের পিঠ পিছে মেরে দেয়। রডটা রায়হানের পিঠের মাছ দিয়ে ঢুকে একদম সামনে দিয়ে বের হয়ে পড়েছে। মুহূর্তে এই জায়গাটা একদম শান্ত হয়ে গেছে। রায়হান না পারছে কথা বলতে, না পারছে অন্য কিছু করতে। গল গল করে রক্ত ঝরে যাচ্ছে। রায়হান খুব কষ্ট করে তার মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহামকে দেখে তার আত্মা আঁতকে ওঠে। চোখে যেন তার রক্ত জমে গেছে। রাগে মুখটা কাঁপছে, মাথার রগগুলো সব ফুলে গিয়েছে তার। আব্রাহাম রায়হানকে নিচের দিকে ঘুরিয়ে সোজা বুক বরাবর একটা লাথি মেরে দেয়, যার ফলে রডটা আরও বেশি করে রায়হানের মাঝে ঢুকে পড়ে। এবার জন্য রায়হানের মুখ দিয়েও রক্তের ধারা বের হয়ে পড়ে। আব্রাহাম পাশে তাকিয়ে দেখে এক ধারালো চাকু পড়ে আছে। আব্রাহাম তার সাথে সাথে হাতে নিয়ে বাতাসের গতিতে রায়হানের কাছে চলে যায়। রায়হান দাঁড়িয়ে থাকতে না পেরে একটা লোহার চেয়ারে মরার মতো করে পড়েছিল। আব্রাহাম তার এক পা রায়হানের চেয়ারের হাতলিতে রেখে দিয়ে তার বাম হাত দিয়ে রায়হানের গলা চেপে ধরে। আব্রাহাম একটা কথাও বলছে না, সে শুধু তার মতো করে রাগ মেটাচ্ছে। আব্রাহাম ছুরি দিয়ে রায়হানের গাল বরাবর দেয় ঘা বসিয়ে। এতে রায়হানের গালের ভেতর দিয়ে ছুরিটা একদম তার মুখে মাঝে চলে যায়। রায়হান কিছু বলতে পারছে না, শুধু যন্ত্রণায় ছটফট করে যাচ্ছে। আব্রাহাম ছুরিটা গাল থেকে তুলে আবার সোজা তার গলার শ্বাসনালীতে বসিয়ে দেয়। এতে যেন রায়হানের শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। রায়হানের উভয় হাতের রগগুলো আব্রাহাম কেটে দিয়েছে, অর্থাৎ রায়হানের শরীরের রক্তে একদম ছেয়ে গেছে। অবশেষে আব্রাহাম রায়হানের গলাতে একদম ছুরি দিয়ে একটা টান দিয়ে দেয়। রায়হান শেষ, এক ফোঁটা শক্তিও আর বাকি নেই, তবে পুরো জীবন যায়নি তার। এবার আব্রাহাম ঠিক একটা সাইকোর মতো করেই রুমের আশেপাশে তাকাতাকি করতে থাকে। হয়তো সে খুঁজছে যে এখন রায়হানকে আর কিভাবে যন্ত্রণা দেওয়া যায়। আব্রাহাম পাগলের মতো করে খুঁজছে। অবশেষে আব্রাহাম দেখতে পেল যে গ্যারেজে বেশ বড় বড় পানির কিছু ড্রাম রয়েছে। আব্রাহাম সেগুলো সব নিয়ে আসে। এক এক করে ড্রাম থেকে সব পানি রায়হানের উপরে ঢালতে থাকে। রক্ত আর পানি মিশে একাকার হয়ে গেছে। প্রায় 3 ড্রাম পানি আব্রাহাম রায়হানের ওপরে ঢালে। তারপর আব্রাহাম সোজা সেই ইলেকট্রিক তারের কাছে চলে যায়। খুব সাবধানে তা নিয়ে এসে রায়হানের সামনে দাঁড়ায়। রায়হান আধো আধো চোখে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। দেখতে খুব বীভৎস লাগছে তাকে। গলা, চেহারা, শরীর একদম ক্ষত বিক্ষত। এমনকি শরীরের ঠিক মাঝ বরাবর লোহার রডটা বিঁধেই আছে, তার উপর পানি দিয়ে একদম ভেজা। আব্রাহাম এসে রায়হানের দিকে তাকিয়ে আছে। রায়হান যে আব্রাহামকে মারার জন্য এত প্ল্যানিং করেছে, তার জন্য আব্রাহামের বিন্দুমাত্র চিন্তা বা রাগ নেই। রায়হান আয়রাতকে কেড়ে নিতে চেয়েছে আব্রাহামের কাছ থেকে। এটি যেন আব্রাহামকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আব্রাহাম রায়হানের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলে, হ্যাপি জার্নি সৎ ভাই। এই বলে আব্রাহাম তার হাত থেকে ইলেকট্রিক ওয়্যারটা রায়হানের গায়ের ওপরে ছুঁড়ে মারে। ব্যাস, রায়হান সে ঠিক কীভাবে ছটফট করছে তা বলার বাইরে। একে তো রায়হানের উপরে পানি, আর তার উপর কারেন্ট। ইলেকট্রিক শক খুব বাজেভাবে লাগছে রায়হানকে। রায়হান তার চোখগুলো উল্টিয়ে দিয়েছে। এইভাবেই কাতরাতে কাতরাতে রায়হান মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর আব্রাহাম তার জ্যাকেটের কলার ঠিক করতে করতে এই গ্যারেজের বাইরে এসে পড়ে যেন কিছুই হয়নি।
অন্যদিকে ক্যামেরাতে শুধু আব্রাহামকে মারার কথা রেকর্ড হয়েছে, এই ব্ল্যাক মানির কথা রেকর্ড হয়নি। আয়রাত তার চোখগুলো বড় বড় করে দিয়ে তার ফোনের দিকে তাকিয়ে আছে। সে এতটাই অবাক যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তারও খেয়াল নেই তার। আয়রাতের চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। আয়রাত তার হাতে ফোনটা নিয়ে অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। রায়হানার প্রীতি যে এমন কিছু করেছে তার কল্পনা মাত্র আয়রাতে ছিল না। আয়রাত নিজের হৃদায়িত জ্ঞান শূন্য হয়ে গেছে। তখনই কিছুটা দ্রুত বেগে আয়রাতের কেবিনে কয়েকজন পুলিশ অফিসার আসে। আয়রাত তাদের এইভাবে এখানে দেখে অবাক হয় না, কেননা যে ঝাঁটকা আয়রাত খেয়েছে তার কাছে এটা কিছুই না। মিসেস আয়রাত, আপনাকে একটু এই সময়ে আমাদের সাথে যেতে হবে। তখনই আয়রাতের কেবিনে রাশেদ আসে। সে পুলিশকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, তবে আয়রাত তাকে থামিয়ে দেয়। দেখুন মিসেস আয়রাত, আমরা কিছু ব্ল্যাক মানির পেপারসের উপরে আপনার সাইন পেয়েছি যেগুলো ইলিগাল, তাই আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। চলুন। আয়রাতের এখন কথা কাটাকাটি করার মতো মেজাজ একদমই নেই, তাই অফিসার আয়রাতকে যেইভাবে নিয়ে গেল আয়রাত সেইভাবেই চলে গেল। তবে ওদিকে তো আব্রাহামের চিন্তা শেষ নেই। যাই হোক, সব পরে, কিন্তু এই মুহূর্তে তাকে আগে আয়রাতের সাথে দেখা করতে হবে। আব্রাহাম গাড়ি হাওয়ার বেগে চালিয়ে নিয়ে গিয়ে সোজা আয়রাতের অফিসে চলে যায়। আব্রাহাম গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে দৌড়ে অফিসের ভেতরে চলে যায়। গিয়ে দেখে রাশেদ, অয়ন, আহসান সহ বাকিটা বেশ চিন্তায় আছে। এই মুহূর্তে আব্রাহামকে অফিসে দেখে তারাও অবাক হয়। আব্রাহাম দ্রুত রাশেদের কাছে এগিয়ে যায়। রাশেদ, আয়রাত কোথায়? আয়রাত কোথায়? স্যার স্যার আয়রাত ম্যাম জেলে। কি? কখন নিয়ে গেছে? কিছু পুলিশ অফিসার এসেছিল, তাদের মধ্যে ব্ল্যাক মানির পেপারসে ম্যামের সাইন আছে, কিন্তু ম্যাম তো কখনোই সেগুলোতে সাইন করবে না। জানি না ম্যামের সাইন কি করে এলো, তাদের কাছে অ্যানাপ প্রুফ ছিল, তাই তারা ম্যামকে নিয়ে গেছে। ড্যাম ইট! আব্রাহাম আবার বাইরে এসে দ্রুত গাড়িতে উঠে পড়ে, রগে কঁপছে। ওদিকে আয়রাত জেলের ভেতরে বসে আছে, মাথা নিচু করে। এই এতগুলো বছর যাবৎ আয়রাত এক ভুল ধারণা নিয়ে বেঁচেছিল। আয়রাত না শুধু, প্রায় সবাই। এগুলোই যেন আয়রাতের মন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। প্রায় 30 মিনিট পর আব্রাহাম পুলিশ স্টেশনে এসে পড়ে। দ্রুত বাইক গিয়ে পুলিশ স্টেশনের ভেতরে চলে যায়। আব্রাহাম যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়েই সবাই দাঁড়িয়ে পড়ছিল তাকে দেখে, কিন্তু আব্রাহাম সবাইকে এক প্রকার ইগনোর করেই ভেতরে এসে পড়ে। আব্রাহাম এসে পুলিশ অফিসারের টেবিলে ঠাস করে নিচের হাত রাখে। পুলিশ অফিসার আব্রাহামকে এই রূপে থেকে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম স্যার, আপনাকে এখানে। আপনারা কিসের ভিত্তিতে আয়রাতকে অ্যারেস্ট করেছেন? স্যার, কিছু বেআইনি কাগজে ওনার সাইন পাওয়া গেছে, তো তার জন্য এটাই যথেষ্ট। আব্রাহাম অফিসারের দিকে তার জ্যাকেটে থাকা ক্যামেরাটা এগিয়ে দেয়, যাতে রায়হানের নিজের মুখে স্বীকার করা সব কিছুই রয়েছে। সেটা অফিসারকে দিয়ে আব্রাহাম আরও ভেতরে চলে যায়। ভেতরে কয়েক কক্ষ পেরিয়েই আব্রাহাম থেমে যায়। তার ডান পাশে তাকিয়ে দেখে আয়রাত একটা জেলের কক্ষের ভেতরে একদম একা বসে আছে। আব্রাহাম আর কিছু না বলেই জেলের দরজার সই দেয় এক লাথি মেরে। সাথে সাথে ঠাস করে দরজাটা ভেঙে নিচে পড়ে যায়। এমন বিকট শব্দে আয়রাত ফট করে মাথা তুলে তাকায়, দেখে আব্রাহাম এসেছে। আয়রাত আব্রাহামকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আব্রাহাম এসে কোনো কথা না বলেই সোজা আয়রাতের হাত ধরে তাকে বাইরে বের করে নিয়ে আসে। সব কিছুই রেকর্ড হয়েছিল। রায়হান যখন আব্রাহামকে খুন করার প্ল্যানগুলো নিজ মুখে সব স্বীকার করছিল, তাও আবার প্রীতির নাম সহ, সেটাও রেকর্ড হয়েছে। আর ব্ল্যাক মানির ব্যাপারটাও, অর্থাৎ আয়রাতকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর ব্যাপারটাও রেকর্ড হয়েছে। সবাই রায়হান তার মরার আগে নিজ মুখে স্বীকার করে গেছে। আব্রাহামকে খুন করার অংশটুকু আব্রাহাম রেকর্ড করে আগেই তনয়াকে পাঠিয়ে দেয়, অর্থাৎ সেই ক্লিপটুকু আলাদাভাবে সেন্ড করা হয়েছে তনয়াকে। তবে পরবর্তীতে কিন্তু ক্যামেরা বন্ধ হয়নি, ক্যামেরা অন করাই ছিল, যার দরুন ব্ল্যাক মানির ব্যাপারটাও রেকর্ড হয়। তা শুধু আব্রাহাম নিজের কাছেই রেখেছিল। অতঃপর আব্রাহাম যখন জানতে পারে যে আয়রাতকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তখন আব্রাহাম দ্রুত পুলিশ স্টেশনে গিয়ে আয়রাতকে একদম নির্দোষ প্রমাণ করার জন্য প্রুফ হিসেবে সেই ভিডিও ক্লিপটা দেখিয়েছে অফিসারকে। সেখানেও রায়হান সব নিজের মুখে উগলে দিয়েছে। আব্রাহাম যখন জেলে আয়রাতকে দেখে, তখন সে কোনো কথা না বলে সোজা আয়রাতের হাত ধরে থেকে পুলিশ স্টেশন থেকে বাইরে বের করে নিয়ে আসে। এখনো পুরনো অনেক কিছুই বলার আছে আব্রাহামের আয়রাতকে। সব ঠিক করে নিতে হবে, সব আবার আগের মতো করে নিতে হবে যে কোনো মূল্যেই। আব্রাহাম আয়রাতকে বাইরে এনে নিজের গাড়িতে বসিয়ে দেয়, তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। তীব্র গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে আব্রাহাম। সে এক হাতে গাড়ি ড্রাইভ করছে, আরেক হাত নিজের কপালের সাইডে ঠেকিয়ে রেখেছে। মাঝে মাঝে আয়রাতের দিকে তাকাচ্ছে, তবে আয়রাতের মাঝে কোনো ভাব নেই। সে একদম ভাবলেশীন ভাবেই বসে রয়েছে। ঠিক আগের মতো চুপ থাকার লক্ষণটা আবারও দেখা যাচ্ছে। আব্রাহাম বেশ ভালো করেই বুঝতে পারছে যে আয়রাত কেন এভাবে বসে আছে। আব্রাহাম ইচ্ছে করে আয়রাতকে একটা আলাদা ফ্ল্যাটে নিয়ে যায়। সেটা অবশ্য পুরোটাই আব্রাহামের। আব্রাহাম গাড়ি থামিয়ে দেয়, নিজে গাড়ি থেকে নেমে গিয়ে আয়রাতের পাশে গিয়ে দরজা খুলে দাঁড়ায়। কিন্তু এবারও আয়রাত আগের মতোই চুপ মেরে বসে আছে। আব্রাহাম কিছু বলতে যাবে, তার আগে আয়রাত নেমে পড়ে। আব্রাহামের আগে আয়রাত নেমে গিয়ে দ্রুত পায়ে ভেতরে চলে যায়। আব্রাহাম গাড়ির দরজা খুলে আয়রাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই ফ্ল্যাটে আয়রাত এর আগেও দু একবার এসেছিল,
যার ফলে তার চিনতে বেশি একটা অসুবিধা হয় না। আব্রাহাম গাড়ির দরজা লাগিয়ে দিয়ে চাবি দিয়ে গাড়ি লক করে ভেতরে চলে আসে। সিঁড়ি বেয়ে আব্রাহাম উপরে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে আয়রাত কাঁচের দরজায় হেলান দিয়ে বাইরে থেকে তাকিয়ে আছে। আব্রাহাম ভেতরে এসে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দ শুনে আয়রাত তার পেছনে ঘুরে তাকায়। আব্রাহাম আয়রাতের দিকে তাকায়, তবে আয়রাতকে দেখে আব্রাহামের বুকের ভেতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। কেননা আয়রাতের চোখ দুটো রক্ত লাল হয়ে রয়েছে, তাতে পানিগুলো যেন টলমল করছে। আয়রাত এক দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ টুপ করেই কয়েক ফোঁটা পানি তার গালে বেয়ে গড়িয়ে পড়ে। আয়রাত দ্রুত এগিয়ে গিয়ে আব্রাহামের জ্যাকেটের কলার দু হাতে খামচে ধরে। রাগ দুঃখ সব একসাথে কাজ করছে আয়রাতের মাঝে। চোখে অশ্রু, মুখে রাগ নিয়ে বলে ওঠে, আমাকে কিভাবে আর ঠিক কতভাবে ভাঙবেন আপনি? আর কত যেগুলো স্বপ্নেও ভাবতে পারিনি সেগুলো কিনা আজ আমার সাথে হচ্ছে। আমি কিসে ছিলাম এতদিন? কি নিয়েছিলাম আমি? একটা ধোঁয়াশার মাঝে থেকে এসছি আমি এতগুলো দিন। আপনি আপনি আমাকে আমাকে এতদিন আপনার খুনি ভেবে এসেছিলেন? আমি মারবো আপনাকে? আব্রাহাম, কিভাবে মেনে নিলেন আপনি এটা? আপনাকে খুন করার আগে আমি নিজেই না মরে যাই। আরে আমার কথাটা। আপনি খাদে পড়ে যাবার পর কোথায় ছিলেন এই বছরগুলো? এর পর্যায়ে কিভাবে এলেন? বা এই গ্ল্যামার ওয়ার্ল্ডে কিভাবে এলেন? আমার কাছে আসতেন আপনি? আপনি আমার কাছে আসেননি। সব সমাধান করা উচিত ছিল আপনার। আমার কাছে এসে আমাকে একবার জিজ্ঞেস তো করতেন। রাগ করতেন আমাকে কাটতেন, মারতেন, বকতেন, যা খুশি করতেন, বাট এই মিসআন্ডারস্ট্যান্ডিং তো ক্লিয়ার করতেন না কি? এতগুলো বছর আমার জন্য পুরো একটা ভুল ধারণা নিয়েছিলেন আপনি। আমি তোমাকে দোষী বলছি না, আমি তোমাকে কোনো দোষী এখানে দিচ্ছি না। আমার কথা তো শুনবে। তুমি যে এভাবে এত সহজে বলছো না, ব্যাপারটা ঠিক এতটা সহজ ছিল না আয়রাত। আমি জানি যে আমি কিসের মাঝে ছিলাম, তা কেবল সেটা আমি জানি। তুমি কি ভেবেছো যে নিজের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে যাবার পরও আমি খুব ভালো ছিলাম, খুশি ছিলাম? ভুল তুমি। অনেক বেশি আঘাত পেয়েছিলাম আমি। মাথার পেছনে অনেক ভারী আঘাত লেগেছিল। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর কত কিছু হয়েছে তার বিন্দুমাত্র ধারণাও তোমার নেই। আব্রাহামকে খাট থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। গাড়িসহ একদম নিচে আছড়ে পড়েছিল সে। এক পর্যায়ে আব্রাহাম গাড়ি থেকে ছিটকে গিয়ে বেশ দূরে পড়ে যায়, আর গাড়িটার অবস্থা একেবারে বাজে হওয়ার ফলে তা ক্র্যাশ হয়ে যায়। তবে আব্রাহামের তখনও কোনো সেন্স ছিল না। কপালের অংশ বেশ খানিক কেটে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। গায়ের শার্টটাতেও রক্ত লেগেছিল। সেই খাদের অন্ধকার জায়গাতেই আব্রাহাম পড়েছিল। এখনও সেই রাত্রিকে আর রাত্রির সাথে আব্রাহামের দেখা কি করে হলো তাতে। তাবাসসুম আলম রাত্রি পেশাগতভাবে রাত্রি একজন ডক্টর। পড়াশোনা শেষ করে দেশেই কাজ করছে। বাবা সরকারি পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি গত হয়েছেন। রাত্রিরা দুই বোন ছিল, রাত্রির বড় বোন তমা আর রাত্রি। মোট 3 জনের সংসার ছিল তাদের। রাত্রির বড় বোন তমা ছিলেন একজন ফ্যাশন ডিজাইনার। তমার বিয়ে ঠিক হয়, সবাই খুশি ছিল এই বিয়েতে, আর বিয়ে হয়েও গিয়েছিল। তবে তমার বিয়ের পর যখন সে তার হাজবেন্ডের সাথে গাড়িতে করে আসছিল, তখন দুর্ভাগ্যবশত একটা দানব আকৃতির ট্রাকের সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে ছিল তারা বরকনে এবং গাড়ির ড্রাইভার। আর কাকতালীয়ভাবে তমা আর তার বর সেই পাহাড়ি রাস্তা দিয়েই যাচ্ছিল। তাদের গাড়ি এক ধাক্কায় নিচে খাদে গিয়ে পড়ে। এদিকে তো রাত্রি তার মা নিশ্চিন্তে ছিল তমাকে নিয়ে, যে সে তার শ্বশুরবাড়ি চলে গিয়েছে। তবে বেশ ঘণ্টা পেরিয়ে যায়, তাদের আসার আর নাম নেই। দেখতে দেখতে যখন প্রায় সকালই হয়ে গেল, তখন তোমার শ্বশুরবাড়ির লোকজন সবাই রাত্রির কাছে ফোন দেয়। তমা বা কেউই এখনো বাড়ি আসেনি। বিয়ের পরের দিনই এমন খবর পেয়ে রাত্রি তো চিন্তায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সবার মাঝে একটা দুশ্চিন্তা আর ভয় এসে ভর করল। রাত্রির বাবা যেহেতু একজন সিনিয়র পুলিশ অফিসার ছিলেন, তাই পুলিশ ডিপার্টমেন্ট তাদের বেশ কিছু চেনা জানা লোক রয়েছে। সেখান থেকেই রাত্রির কাছে ফোন আসে। রাত্রি পুরো ফ্যামিলিকেই প্রায় সেই ডিপার্টমেন্টে সবাই চিনত। এক অফিসার রাত্রিকে ফোন করে বলে যে খাদে একটা গাড়ি বাজেভাবে কিছু অংশ পাওয়া গেছে। গাড়িটা সাজানো ছিল, হয়তো বিয়ের। আর 2টো লাশ পাওয়া গেছে, একদম বরকনের বেশে, তবে চেহারা বিগড়ে গেছে খুব খারাপভাবে, তাই চেনা যাচ্ছে না। রাত্রির হাত থেকে ফোন পড়ে যায়, কি বলবে খুঁজে পায় না। তার মাকে কি করে সামলাবে তাও জানা নেই তার। অতঃপর রাত্রি আর তার মা সেই অ্যাক্সিডেন্ট স্পটে যায়। লাশগুলোকে চেক করতে হবে, না করে উপায় নেই, তাই লাশগুলোর উপরে হাত দেওয়া বা ধরা নিষেধ। তাই বাধ্য হয়ে খাতের একদম নিচে নামতে হয়েছিল রাত্রিকে। রাত্রি সেদিন মনে হচ্ছিল যে নিজের চোখের সামনে নিজের বড় বোনের এমন নির্মম মরণ দেখাচ্ছে, ভালো সে এর আগেই মরে যেত। সবকিছু দেখে শুনে অবশেষে রাত্রি বলে যে হ্যাঁ, এরাই তার বড় বোন আর বোনের স্বামী, তারা মারা গিয়েছে। রাত্রি তো সেখান থেকে এসেই পড়তো, কিন্তু হঠাৎ তার চোখ যায় কিছু একটার উপর। পুলিশরা অন্যদিকে আর রাত্রি অন্যদিক দিয়ে যাচ্ছিল। আর এছাড়াও এখানে বেশ বন্য পশু আছে, তাই সহজে কেউই আসতে চায় না। রাত্রি তার কপাল কোঁচকে সেদিকে এগিয়ে যায়, আর যেতে অবাক, কারণ এখানে আরও একটা লাশ।
রাত্রি ভেবেছিল যে এইটাও লাশ, তাই রাত্রি দ্রুত সেদিকে এগিয়ে যায়। রাত্রি ভয় যেই না পুলিশকে ডাক দিতে যাবে তখনই সে খেয়াল করে যে লোকটার হাত নড়ছে। রাত্রি তার হাঁটু ভাঁজ করে বসে পড়ে, কান কিছুটা সে ব্যক্তিটার মুখের কাছে নেয়। শ্বাস চলছে, সে আব্রাহাম ছিল। রাত্রি তার হাতের পালস চেক করে দেখে সে জীবিত আছে। রাত্রি আব্রাহামকে খেয়াল করে দেখে বেশ চেনা চেনা লাগছে, কোথাও তো দেখেছে। রাত্রি তখনই সেই খাত থেকে আব্রাহামকে নিয়ে আসে। আব্রাহামকে বাসায় এনে রাত্রির পক্ষে যতটুকু সম্ভব সে তার সাধ্যমতো সব করে। আব্রাহামের যখন জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে, আর রাত্রিও বুঝে যে এই আব্রাহাম। রাত্রির মারও কোনো রকম সমস্যা ছিল না, তবে রাত্রি পরবর্তীতে এই ভেবে অবাক হয়ে যে এত বড় একজন মানুষ এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার, আর পুলিশরা টের অবধি পেল না। আশ্চর্য। রাত্রি অনেক ট্রাই করেছে পুলিশকে ইনফর্ম করার, কিন্তু প্রত্যেকবারই আব্রাহাম তাকে বাধা দিয়েছে, তাকে মানা করেছে। আর রাত্রি যেদিন আব্রাহামকে নিয়ে এসে পড়ে তার পরের দিনই পুলিশরা সেই খাদে গিয়ে তদন্ত করে আব্রাহামকে পাওয়ার জন্য। কিন্তু আব্রাহাম যখন সেখানে ছিলই না, তাহলে পাবে কোথা থেকে? কারণ তার আগেই রাত্রি আব্রাহামকে নিয়ে এসে পড়েছিল। আব্রাহাম সুস্থ হয়ে যায় মোটামুটি, আর সে তো আর হাতে হাত রেখে বসে থাকবে না। আব্রাহাম বেশ কিছুদিন পর বাইরে বের হয়। উদ্দেশ্য ছিল সব কাহিনীর মূল খুঁজে বের করা। কিন্তু ততদিনে আব্রাহাম আহমেদ চৌধুরী যে নিখোঁজ তা পাবলিক হয়ে গিয়েছিল। আর সিচুয়েশনটাও এমন ছিল যে আব্রাহাম কারো সামনেও আসতে পারছিল না। আব্রাহাম যেহেতু মাফিয়া, তো তার বাইরের দেশেও কানেকশন ছিল। সেখানেও আব্রাহাম অনেক চেষ্টা করেছে, কিন্তু হাতে কিছুই আসেনি। অবশেষে আব্রাহাম জানতে পারে যে তাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে, তাই কোনো কিছুই আর বাকি নেই। এখন তো কারোর সামনে যাওয়ার প্রশ্ন আরও আসে না। আব্রাহাম প্রতিদিন বাসায় বসে বসে তার মৃত্যুর খবর টিভিতে দেখত। ব্যাপারটা হাস্যকর। অনেকে সন্দেহ ছিল যে আব্রাহামের এই মৃত্যু শুধুই সাধারণ, নাকি এটা ছিল মার্ডার। আর সেদিন রাতে প্রীতি যেইভাবে আব্রাহামকে কথাগুলো বলেছিল বা যা যা প্রুফ রেখেছিল, সেগুলো যে কেউ বিশ্বাস করবে। আব্রাহাম যে খুঁজেনি বা তার পক্ষ থেকে কোনো তালাশি করেনি তা কিন্তু নয়, সব করেছে, সব নিজের সাধ্যমতো সব করেছে। এমন হয়েছে যে কালো হুডি পরে মুখে মাস্ক লাগিয়ে নিজের পুরো পরিচয় হাইড করে তারপর খুঁজেছে। কিন্তু যে প্রমাণগুলো পেয়েছে তা সবই আয়রাতের বিপক্ষে ছিল, সবই তার বিরুদ্ধে ছিল। কিন্তু এত কিছুতেও যেন আব্রাহামের মন মানছিল না। তার মস্তিষ্ক বলছিল আয়রাতই তার খুনি, কিন্তু মন বলছিল তার বিপরীতে। আয়রা যদি আব্রাহামকে খুন করেই থাকে, তাহলে এতদিনের এই ভালোবাসা, এত ওয়াদা, এত কিছু সব কি মিথ্যে ছিল? তাহলে মানুষ এত নিখুঁত অভিনয়টা কি করে করতে পারে? আব্রাহাম দ্বিধায় ছিল। সবকিছু ছিল, কিন্তু তবু যেন আব্রাহামের মন মানছিল না আয়রাতকে নিজের খুনি হিসেবে সাব্যস্ত করতে। একদিন আব্রাহাম শুনে যে তার অফিসে একটা অংশ নাকি নিলামে উঠেছে। আব্রাহাম নিজ হাতে, নিজ একার দক্ষতায়, যোগ্যতায় তার এই অফিস আর এই ডাক, নাম, পরিচয় সব বানিয়েছিল। আব্রাহাম ভেবেছিল হয়তো তার জীবনটা এভাবেই আস্তে আস্তে আরো বরবাদ হয়ে যাবে, কিন্তু না, এভাবেই চলতে থাকে। ধীরে ধীরে দিন যেতে থাকে। আব্রাহাম রাত্রিদের সাথেই ছিল। এদিকে রাত্রির মা আর রাত্রি জানত যে আব্রাহাম কেমন পার্সোনালিটির ব্যক্তি, আর আব্রাহাম কিন্তু আয়রাত আর তার ব্যাপারে রাত্রিকে কিছুই জানায়নি। থাকতে থাকতে রাত্রির সাথে আব্রাহামের বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেই সুবাদেই তুই তুকারি ডাকা। একদিন আব্রাহামের অফিসের ওনারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আব্রাহাম তখন কপাল কুঁচকায়, তবে পরে সব ক্লিয়ার হয়। আয়রাত হাল ছাড়েনি, সে নিজে সবকিছু হ্যান্ডেল করেছে, আর সেটাই ছিল আয়রাতের জীবনের প্রথম অ্যাওয়ার্ড। তবে তাতেও আব্রাহাম বেশ বিচলিত হয়, কেননা আয়রাতের অ্যাওয়ার্ড ফাংশনের একদিন আগে আয়রাতের আর কবিরের বিয়ের ফেক খবরটা ঘোষণা করা হয়েছিল। এবার তো আয়রাতের উপর থেকে আব্রাহামের মন একদম উঠেই পড়েছিল, পুরো ভেঙে গিয়েছিল আব্রাহাম যখন সে আয়রাতের বিয়ের খবর শোনে। আয়রাত কিভাবে পারলো আব্রাহামকে ভুলে আরেকজনকে আবার বিয়ে করতে, এটাই ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। আয়রাত তো আরেকটা বিয়ে করে খুশিই থাকবে এই ভেবেই আব্রাহাম ছিল। কিন্তু তার পরের দিনই আব্রাহাম তার অফিস থেকে আবার অ্যাওয়ার্ডের অ্যানাউন্সমেন্ট শুনে। পরবর্তীতে আব্রাহাম খোঁজ নিয়ে দেখে আয়রাতে সেই বিয়ের খবর ভুয়া। ব্যাস সেদিন রাতেই আব্রাহাম সিদ্ধান্ত নেয় যে এইভাবে কিছুই হবে না, কিচ্ছু না, সব নতুন করে আবার শুরু করতে হবে। আব্রাহাম এবার তার লাইফের সেকেন্ড চয়েসটা প্রফেশন হিসেবে নেয়, যদিও এটা তার জীবনের ফার্স্ট চয়েস ছিল একটা সময়, রকস্টার। আব্রাহাম নিজের পরিচয় একদম গোপন রাখে, তবে এক্ষেত্রে কিছু মানুষ তার কাজে আসে, অর্থাৎ যারা আব্রাহামের হয়ে ছোটখাটো কাজ করত, তাদের দ্বারা নিজের সব পুরনো পরিচয় গোপন রেখে বাকি কাজগুলো করে ফেলে। অ্যান্ড অ্যাকচুয়ালি আব্রাহামের গানের গলা ভীষণ সুন্দর, তাই তাকে এই প্রফেশনে আসতে আর পাবলিসিটি পেতে বেশি একটা বেগ পেতে হয়নি। একদম চকলেট বয় বলে কথা। আব্রাহাম যেখানে এই গ্ল্যামার ওয়ার্ল্ডে গিয়েছে প্রায় 2 বছরের কাছাকাছি হবে, সেখানে আব্রাহাম বলে দিয়েছে 3.5 বছর, আর এইটা বলার মানে হচ্ছে কেউ যেন সন্দেহ না করে দেয়। আব্রাহাম এই গ্ল্যামার ওয়ার্ল্ডে যাওয়ার পর থেকে আয়রাতের চর্চা আরও যেন দ্বিগুণ হারে শুনতে পায়। আর যখনই কেউ আয়রাতের প্রশংসার পুল আব্রাহামের সামনে নিয়ে বসত, তখন আব্রাহাম এমন একটা ভাব ধরত যেন সে তাকে চেনেই না। অবশেষে আব্রাহাম তনয়াকে আয়রাতের কাছে পাঠায়।
তনয় আয়রাতের সাথে কাজ করে বেশি দিন হবে না, প্রায় 7-8 মাস। এভাবেই আব্রাহামের দ্বিতীয় জার্নিটা শুরু হয়। একদম প্রথমবারেই ছক্কা মেরে দেয়। তার ফ্যান ফলোয়ার্স নাম ডাক উঠে আরেক দফা। আব্রাহাম A to Z আয়রাতকে সব খুলে বলে, আর সব কিছু শুনে আয়রাত ধূপ করে বিছানার কিনারে বসে পড়ে। আয়রাত, তনয় এখনো বিজনেসের জন্য তোমার সাথে কাজ করেনি, তাকেও আমিই পাঠিয়েছিলাম। আয়রাত চোখ তুলে আব্রাহামের দিকে তাকায়। আয়রাতের রগে মাথা ফেটে যাচ্ছে। আয়রাত এক ঝাঁটকায় আবার উঠে গিয়ে আব্রাহামকে ঠটিয়ে একটা চড় মারে। তাতে তো আব্রাহাম এক বিন্দু নড়ে না, ঠায় দাঁড়িয়ে থাকে। আয়রাত একদম আব্রাহামের কাছে গিয়ে রেগে বলে, উপসংহারে যদি বিচ্ছেদেই থেকে থাকে তাহলে তার সূচনাটা এত রঙিন কেন? আব্রাহাম আয়রাতকে এখন কিভাবে শান্ত করবে তা জানা নেই। তবে আয়রাত অনেক হার্ট হয়েছে, যদিও আব্রাহামের ক্ষেত্রেও একই। জান পাখি, আপনি জানেন না আব্রাহাম, আমি আপনাকে ছাড়া কি হালে থেকেছি। আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ আমাকে আর ভুল বুঝবেন না। আমি ভুল বুঝিনি তোমায়। আমি ভেঙে গিয়েছিলাম পুরো। আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। আমি নিজেকেও এতটা ভালোবাসি না যতটা আপনাকে বাসি। আমি সবসময় দূরে থেকেছি ভালোবাসা নামক এই জিনিস থেকে, কারণ আমি এতে বিশ্বাস করতাম না, মানতাম না যে ভালোবাসা নামক জিনিস আসলে আছে কি। কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার জীবনে আপনি এলেন। ভালোবাসতে আমাকে আপনি শেখালেন, আর সেই আপনি কিনা এভাবে আমাকে ছেড়ে দূরে চলে গেলেন। আব্রাহাম আয়রাতের দিকে এগিয়ে এসে তার 2 হাতে আয়রাতের গালে ধরে। আমি আছি, ছিলাম, আর সব সময় থাকবো। আয়রাত এবার হু হু করে জোরে শব্দ করেই কেঁদে দেয়। কেঁদে কেঁদে নিচে বসে পড়ে। আব্রাহাম তাকে জড়িয়ে ধরে বসে থাকে। আয়রাত প্রথমে আব্রাহামকে নিজের কাছ থেকে ছাড়াতে চায় রাগে, কিন্তু আব্রাহাম যেন আয়রাতকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে রাখে। একটা সময় আয়রাত হাঁপিয়ে যায়। তারপর গায়ে ইলি দিয়ে সেখানেই বসে থাকে, চোখগুলো ফুলে লাল হয়ে গেছে কান্না করতে করতে। সেখানে আয়রাত বেশ কিছুক্ষণ থেকে আব্রাহামকে এক ঝাঁটকায় নিজের কাছ থেকে ছাড়িয়ে এসে পড়ে। আব্রাহাম আয়রাতের নাম ধরে ডাকে, কিন্তু আয়রাত থামে না। সে একদম বাইরে এসে পড়ে। বাইরে এসে দেখে আয়রাতের ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যাক, ভালোই হলো। আয়রাত গিয়ে সোজা গাড়িতে উঠে চলে আসে, আর আব্রাহাম কোমরে 2 হাত রেখে আয়রাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অভিমানের পাহাড় জমে রয়েছে তা আব্রাহাম বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু এইভাবে থাকলে তো আর চলবে না, রাগ ভাঙাতে হবে। আর তার জন্য আব্রাহামকে আবার আগের ফর্মে ফিরে আসতে হবে। এটা ভেবে আব্রাহাম এক ক্ষীণ দম ত্যাগ করে। তারপর আব্রাহাম নিজেও তার ওই ফ্ল্যাট থেকে এসে পড়ে। আব্রাহাম হয়তো তার এই বাড়িতেও বেশি একটা দিন আর থাকবে না, অর্থাৎ যে বাড়ির সাথে রাত্রিটা থাকে আর কি। আব্রাহাম গিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। নিজের উপর থেকে জ্যাকেটটা খুলে শার্টের হাতাগুলো গুটিয়ে নেয়। তখন আব্রাহামের রুমের দরজাতে রাত্রি করে নাড়ে। কিরে রাত্রি, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে। আজ তোকে অনেক খুশি খুশি লাগছে, ঘটনা কি? হুম। আব্রাহাম রাত্রিকে বিছানার উপরে বসিয়ে দিয়ে সে তার সামনে বসে পড়ে। দেখ, অনেক কিছুই আমি তোকে বলিনি আমার ব্যাপারেই, আমার পার্সোনাল লাইফের ব্যাপারে। আমি ম্যারিড রাত্রি। সেদিন যে মেয়েটা এসেছিল না, সে আয়রাত, আমার বউ। ওকে তো চিনিসই, ওর জন্যই আমার এত কিছু করা। আর আমার ওই আব্রাহাম আহমেদ চৌধুরী থেকে আব্রাহাম চৌধুরী অর্নিল হওয়ার কাহিনীটা তুই জানিসই। অর্নিল শুধু একটা ছদ্মনাম। আমি আব্রাহাম আহমেদ চৌধুরী, আরও মিসেস চৌধুরী। আরে হ্যাঁ, আমি যা জানি, আমার সেদিনই সন্দেহ হয়েছিল তোর ওপরে। আর ঠিকই আছে, তোর বউ তোর থেকেও বেশি সুন্দর। আর তুই যে রাফ অ্যান্ড টাফ মুন্ডা, তাতে আয়রাত তোর বউ হিসেবে একদমই পারফেক্ট, এক্কেবারে মানানসই। আর তুই ফ্রেন্ড হিসেবে। রাত্রি আর আব্রাহাম কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর রাত্রি নিজেই বলে ওঠে, চলে যাবে কি এখান থেকে? হ্যাঁ রে, যেতেই হবে। সেখানে সব ঠিক করতে হবে। আমি আয়রাতকে ছাড়া থাকতে পারবো না, ওকে আমার লাগবে। সেখানে সব আগের মতো করে নিতে হবে, আমি করব। আচ্ছা, তুই একজন ডক্টর, রাত জেগে থাকা সাইড এফেক্টসগুলো অবশ্যই ভালো করেই জানিস। তার ইদানিং কেন এত রাত অবধি জেগে থাকিস বলতো? যা গিয়ে ঘুমা। না মানে তুই আসতে দেরি করছিল তো, তাই। এখন তো এসে গেছি, তাই না? এবার তুই যা গিয়ে ঘুমা। গুড নাইট। গুড নাইট উইথ সুইট ড্রিমস। রাত্রি সেখান থেকে এসে পড়ে। নিজের রুমে গিয়ে দেখে তার মা বসে আছে। এত রাতে রাত্রি তার মাকে তার রুমে দেখে অবাক। মা, তুমি ঘুমাওনি? এদিকে আয়। রাত্রি তার মায়ের কাছে চলে যায়, সোজা তার মায়ের কোলে মাথা রেখে দিয়ে শুয়ে পড়ে। রাত্রি, একটা কথা বলবি? হ্যাঁ, বলো না কি কথা। তুই আব্রাহামকে পছন্দ করিস, তাই না? আব্রাহাম পাগলের মতো করে আয়রাতকে ভালোবাসে, যেন আব্রাহামের জীবনটা আয়রাতের মাঝেই রয়েছে। ও নিজের জান দেখে আয়রাতকে। এদের এত ভালোবাসার মাঝে সেখানে আমার একতরফা ভালোবাসাটা একেবারেই ঠুনকো মা। আমি কখনো বলবোও না আব্রাহামকে
যে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, এমনকি এখনো বাসি। শোন, একতরফা জিনিসটা খুব বেশি খারাপ, সেটা বন্ধুত্বই হোক কিংবা ভালোবাসা। মা, মাথায় হাত বুলিয়ে দাও না, ঘুম দরকার আমার। ওদিকে আয়রাত সোজা নিজের বাড়িতে গিয়ে কাউকে কিচ্ছু না বলেই রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, কিন্তু আব্রাহামের তো ঘুম নেই। আয়রাতকে ফোনের উপরে ফোন করেই যাচ্ছে, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। আব্রাহাম বুঝলো যে এইভাবে কাজ হবে না, আবার উল্টো পথ বেছে নিতে হবে। বাঘিনী রেগে গেলে শুধু বাঘ কেন, বাঘের পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। এমনিতেই ব্যাপারটা হাতের বাইরে চলে গিয়েছে, আজ যেতে দেওয়া যাবে না, তার আগে আয়রাতকে সামলাতে হবে। শুরু হয়ে গেল আবার আগের কাহিনী। আগামীকাল থেকে আব্রাহামের সাইকোগিরি আবার শুরু। পরের দিন সকাল হতে না হতেই আব্রাহাম বের হয়ে পড়ে গাড়ি নিয়ে সোজা আয়রাতের বাসার উদ্দেশ্যে। আব্রাহাম বাড়ির বাইরে গাড়ি থামে, গার্ডরা গেট খুলে দিলেই তারপর ভেতরে চলে যায়। তবে কেন যেন আব্রাহামের একটু অস্থির অস্থির লাগছে। অ্যাক্সিডেন্টের পর সেই প্রথম আবার নিজের বাসায় যাচ্ছে। আব্রাহামের দাদি তো অবশ্যই ভেতরে আছে, না জানি আব্রাহামকে দেখে কেমন রিয়াকশন দেয়। যাই হোক, আব্রাহাম সব চিন্তা বাদ দিয়ে বাড়ির একদম ভেতরে চলে যায়। আর আব্রাহামের যেতেই ইলার সাথে তার একদম মুখোমুখি হয়ে যায়। ইলা তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, অবাক লাগা নয়নে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। ইলার হাতে মেডিসিনের বক্স ছিল, তার ধীরিম করে হাত থেকে নিচে পড়ে যায়। ইলা হু হু করে কেঁদে দিয়ে ছুটে আব্রাহামের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। আব্রাহামের কপালে কালে হাজারো চুমু দিচ্ছে আর তাকে জড়িয়ে ধরে রেখেছে। আব্রাহাম নিজেও কিছুটা ঝুঁকে তার দাদিকে জড়িয়ে ধরে আছে। আসলে দাদি নানিরা হয়ই এমন, তাদের কাছে যেন তাদের সন্তানের থেকেও তাদের নাতি নাতনিদের কদরটা অনেক বড়। তাদের উপর দাদি নানিদের একটা আলাদা টান থাকে, একটা আলাদা মায়া থাকে। এমনও আছে যে নিজের পেটের সন্তান দেখতে না পারলেও একমাত্র তাদের নাতি নাতনিদের জন্য বারবার ছুটে আসে তারা। বেড়াতে এসে বা চলে যাওয়ার সময় ওই যে হাতে 100 বা 500 টাকার নোট গুঁজে দিয়ে বলা, এটা আমি তোকে দিলাম, তোর মাকে বলিস না যেন। মাঝে মাঝে মায়ের কাছ থেকে লুকিয়ে দাদি নানির পানের বাঁটা থেকে পান চুরি করে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, আরো কত কি। এগুলো যেন দাদি নানিদের আদরের এক অন্যতম অংশ। ইলা আব্রাহামকে বেশ সময় জড়িয়ে ধরে। তবে আব্রাহাম বুঝল যে বেশি কান্নাকাটি করলে শরীর খারাপ হয়ে যাবে, তাই আব্রাহাম ইলাকে আস্তে করে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানিগুলো মুছে দেয়। আব্রাহাম ইলার বয়সে চাপে কুঁচকে যাওয়া চামড়ায় হাতগুলো দিয়ে তাতে চুমু এঁকে দেয়। কোথায় ছিলে এতগুলো দিন সোনা? জানিস কত খুঁজেছি তোকে, কত কেঁদেছি, নামাজে বসে কতই না আল্লাহর কাছে দোয়া করেছি তোর জন্য। আমি জানতাম যে তুই একদিন না একদিন আমার কাছে আসবি। এসে গেছি তো। আমি যেমন তেমন, আয়রাতটা তো মরেই গেছিল। তোর ভাগ্য যে আয়রাতের মতন মেয়েকে জীবনে পেয়েছিস। আর ওর ভাগ্য যে আমার মতো জামাই পেয়েছে। ইলা কান্না অবস্থাতেই ফিক করে হেসে দেয়। তখনই আব্রাহাম খেয়াল করেছে দরজার এক কিনারে রনিত হাতে একটা পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে কেমন একটা মায়া মায়া ভাব। আব্রাহামের হঠাৎ নিজের ছেলেবেলার কথা মনে পড়ে গেল। সেও ঠিক এভাবেই দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে তার বাবার দ্বিতীয় সুখী সংসার দেখেছে, কিন্তু সেদিন কেউ তাকে কাছে টেনে নেওয়ার মতো ছিল না। আব্রাহাম হেঁটে গিয়ে রনিতের কিছুটা কাছে চলে যায়, তারপর নিচে এক হাঁটু ভাঁজ করে রনিতের দিকে তার 2 হাত কিছুটা মেলে ধরে। রনিত একগাল হেসে দিয়ে দৌড়ে আব্রাহামের কাছে এসে পড়ে। আব্রাহামও তাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়, কোষে গালে একটা চুমু এঁকে দেয়। বাবা, কিরে বেটা, বড় হয়ে গেছিস তো। তোমার মতো তো হয়নি। আরে না রে ভাই, আমার মতো হোস না, জীবন শেষ। আর তোর উপর যদি তোর বোনের ক্যাটাগরির মেয়ে কপালে পড়ে রে, তাহলে এমন ঠেলা কথাই নেই। দাঁতগুলো শেষ করেছি চকলেট খেতে খেতে, ক্যাভিটিস। আচ্ছা শোনো, তুমি কি আবার চলে যাবে? না তো, একদম না। এভাবেই সময় ঢুকে যায়। না রনিত আর নাই ইলা, কেউ যেন আব্রাহামকে ছাড়ার নাম অবধি নিচ্ছে না। আব্রাহাম সারা বাড়িতে চোখ বোলাচ্ছে, কিন্তু যাকে খুঁজছে তাকে কোথাও পাচ্ছে না। বউকে খুঁজছিস বুঝি? হ্যাঁ, কই বউ কই আমার? ওরে ছেলে, এখন তো অনেক সকাল, আয়রাত ঘুমাচ্ছে নাকি? না, আয়রাত বাসায় নেই। মানে? ও জিমে গিয়েছে, সাথে তনয়াও হয়তো আছে। আমাকে শুধু দাদি যাই এই কথা বলেই হাতে ওয়াটার পটটা নিয়ে বেরিয়ে গেল। ও আচ্ছা। এখন কি? আমিও যাব, মানে জিম করতে না, তবে ওর কাছে। আয়রাত এসে পড়বে তো, আর বেশি সময় হয়তো থাকবে না। তবুও যাই। আচ্ছা। আব্রাহাম বাড়ি থেকে আবার বের হয়ে পড়ে। অন্যদিকে আয়রাত মুখে এক কঠোর ভাব এনে ট্রেড মিলের উপরে দৌড়েই যাচ্ছে। কপালের সাইডে বুক দিয়ে ঘাড় পিঠ দিয়ে ঘাম ঝরে যাচ্ছে। বেশ হাঁপিয়ে গিয়েছে সে, কিন্তু তবুও তার থামার নাম নেই। জোরে জোরে দম নিচ্ছে, এক প্রকার ফুঁসছে, তবুও দৌড়েই যাচ্ছে। তনয় আয়রাতের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে তার 2 হাত ভাঁজ করে অবাক চোখে আয়রাতের কাছে এসে পড়ে।
আয়রাতে তাতেও যেন ভ্রুক্ষেপ নেই। সে আনমনের সামনে তাকে দৌড়েই যাচ্ছে। এবার তনয়া নিজে আয়রাতে ট্রেডমিলের স্পিডটা কমিয়ে দিল। আয়রাতে দৌড়ের বেগ আস্তে আস্তে কমে আসে। এবার আয়রাত হাঁটছে। আচ্ছা কি হয়েছে? রাগ? মোটেও না। তাহলে এত স্পিড বাড়িয়ে দিয়ে এমন করছিস যে? কেন, মানুষ দৌড়ায় না দ্রুত গতিতে? দৌড়াই, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে রেগে আছিস। না, রেগে নেই আমি। সত্যি বলতে আমি খুশি জানিস। তবে হ্যাঁ, একজনের উপর রেগে আছি ভীষণ। কে? তোর ওপরে। ও মা, কেন? আমি কি করলাম আবার? আয়রাত ট্রেডমিলের উপর থেমে নেমে পড়ে। তনয়ের পিঠে দুই একটা মেরে দিয়ে বলে ওঠে, হারামি, তুই আব্রাহামের সাথে ছিলি, তাও আমাকে বলিসনি। ওহ, এই কথা? আরে স্যার যা স্ট্রিক্ট মানুষ জানিসও তো। আমি যদি তোকে বলে দিতাম তাহলে স্যার হয়তো আমাকেই শ্যুট করে দিত। কিভাবে বলতাম বল? তোর সিচুয়েশনও বুঝি। আয়রাত তার হাতে একটা ছোট টাওয়াল নিয়ে ঘাড় গলা মুছতে থাকে। অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কালারের একটা জিম আউটফিট পরে এসেছিল আয়রাত। খামে তার আউটফিটের অ্যাশ কালারের অংশটাও যেন ব্ল্যাক হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই পানি দে। আয়রাত তনয়া কথা বলছিল, তখন একটা ছেলে আসে। অ্যাকচুয়ালি জিমের ট্রেনার, কিন্তু আয়রাত ওকে দুই চোখে দেখতে পারে না। আয়রাত যতটা দূরে দূরে থাকে এই ছেলের থেকে, এই ছেলে ততই আয়রাতের সাথে মিশতে চায়। হেই আয়রাত, হোয়াট? অনেক দৌড়িয়েছো মনে হচ্ছে, ক্লান্ত নিশ্চয়ই। মাইন্ড ইওর ওন বিজনেস। বাই দ্য ওয়ে, আজকে তোমার মুখটা অনেক মলিন লাগছে। মিষ্টি কুমড়া খেয়ে এসছি তো, তাই মলিন লাগছে। হোয়াট এ জোক আয়রাত। গাধা। আয়রাত এগুলোই বলছিল, তখনই আব্রাহাম আসে। একদম ব্ল্যাক কালারের প্যান্ট পরে, জ্যাকেট ট্যাকেট পরে, চোখে চশমা দিয়ে। বেশ অনেক মেয়ে জিম করছিল, কেউ কেউ হাতে ভারী বস্তু নিয়ে আপ ডাউন করছে। আব্রাহাম যখন ভেতরে আসে তখন সবাই তাকিয়েছিল। একটা মেয়ের হাত থেকে তো সোজা ভারী ডাম্বেলটা নিচে পড়ে যায় আব্রাহামকে দেখতে গিয়ে। তবে আব্রাহাম এসেই দেখে আদিব আয়রাতের সাথে ফ্লার্ট করার ট্রাই করছে। তনয়া দেখে আব্রাহাম দুই হাত ভাঁজ করে সরু চোখে তাকিয়ে আছে। একবার আব্রাহাম রেগে গেলে শেষ। তনয়া আয়রাতকে ইশারা করে। আয়রাত সেখান থেকে চলে আসে বিরক্তি একটা ভাব নিয়ে। চাপ বাবা, চলে গেল? না না, সে তো তোমার কাছে থাকার জন্য এখানে এসেছে, তাই না? আব্রাহাম স্যার, বউ হয় আমার। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার। ডু ইউ গেট দ্যাট? জি। আদিব দ্রুত চলে যায়। এবার আব্রাহাম আয়রাতের কাছে যায়। আয়রাতের বাহু ধরে দেয় এক টান। আয়রাত পানি খাচ্ছিল, এইভাবে টান দেওয়াতে পানি পড়ে যায়। হোয়াট দ্য হেল? আব্রাহাম আয়রাতের বাহু ধরে চেপে নিজের বেশ কাছে এনে রেগে বলে ওঠে, কসম লাগে খোদা, যদি কোনো পোলা তোর দিকে তাকায় আমি জান নিয়ে নেব। তো জাননি জান, আপনার দিকে যে এত মেয়েরা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আমি কি কিছু বলেছি নাকি? কিন্তু আমি তো তোমার দিকে তাকাই শুধু। তো আমিও তো আপনার দিকে হ্যাঁ? কি কি? আবার বলো না, মানে কি কি? বলো বলো কি? আমাকে কথার ফাঁদে ফেলা বন্ধ করুন। চলো। কোথায়? জিমে কি সারাদিন থাকবে নাকি? র‍্যাম্পস আপ, চলো। আয়রাত নিজের উপরে জ্যাকেটটা জড়িয়ে নেয়। তারপর আব্রাহামের সাথে গাড়িতে করে চলে যায়। তবে আব্রাহাম আয়রাতকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সে নিজে তার বাড়িতে চলে যায়, যেখানে রাত্রিরাও থাকে। আজ হয়তো আব্রাহাম সেখান থেকে চলে আসবে। আব্রাহাম সেখানে গিয়ে নিজের সব প্যাকিং শুরু করে দেয়। ঘণ্টাখানিক পর আব্রাহাম তার রুম থেকে বের হয়ে হলরুমে আসে। রাত্রির মা লাবণীর সাথে আব্রাহাম অনেক কথা বলে। একটা সময় আব্রাহাম বাড়ির বাইরে বের হয়ে পড়ে। আব্রাহাম খেয়াল করল যে রাত্রি অনেক বেশি চুপচাপ। আব্রাহাম তার গার্ডকে দিয়ে নিজের সব লাগেজগুলো গাড়ির ডিকিতে তুলে ফেলে। তারপর সে নিজে রাত্রির দিকে এগিয়ে আসে। রাত্রির অ্যাকশনে বাড়ির গেটের পাশে এসে দাঁড়ায়। মন খারাপ? একদম না। আমাকে মিস করবি তুই? একদম না। সত্যি তো? আব্রাহাম রাত্রির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সেই চোখে যে কেউ তাকালেই মায়া পড়ে যাবে। রাত্রি তার চোখ তুলে আব্রাহামের দিকে তাকায়। অনেক মিস করব। শোন। আব্রাহাম রাত্রির দিকে কয়েক কদম এগিয়ে আসে। আমাদেরকে হাজার গুণে ভালো ছেলে পাবি তুই, যে তোকে ভালোবাসবে আর আগলেও রাখবে। রাত্রি অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। না মানে আমি জানি যাবি, একজনের মন কখন কিভাবে আরেকজনের ওপর এসে পড়ে তা জানা নেই কারোরই। আর আমি সত্যি বলতে এতটা ভালো একজন না। দেখিস তুই তোর লাইফে এমন একজনকে পাবি যে কিনা তোকে নিজের নয়নের মুড়ি বানিয়ে রাখবে, তোকে অনেক অনেক ভালোবাসবে। আর তুইও। এখানে মাঝে মাঝে আসবি তো? অবশ্যই। আয়রাতকে নিয়ে আসিস। আমার জাস্ট এক কথায় ওকে অনেক ভালো লাগে। হ্যাঁ আমি বুঝি মাসে কয়দিন হয় আর বছরে কয়দিন। ওই তো তোর জন্য ঠিক আছে।
আচ্ছা আমি যাই রে, তুই নিজের খেয়াল রাখিস আর আন্টিকেও দেখে রাখবি। আর হ্যাঁ, যাই হোক, যে কোনো সময় হোক না কেন, যা কিছুই হোক না কেন, সবার আগে আমাকে ডাকবি, ওকে? কোনো প্রবলেম হলে আমাকে আগে ডাকবি। অবশ্যই, তোকে জ্বালানো ছাড়ছি না। আমি যাই। যাই বলতে নেই, বল আমি আসি। আমি আসি রে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আব্রাহাম রাত্রের দিকে এক নজর তাকিয়ে এসে পড়ে। রাত্রেও আব্রাহাম চলে গেলে বাড়ির ভেতরে এসে পড়ে। বেশ কিছু সময় পর আব্রাহাম তার নিজ বাড়িতে এসে পড়ে। গাড়িতে যা কিছুই ছিল সব গাড়ির ভেতরে নিয়ে এসেছে। এখন সব ঠিক, সবকিছু একদম আগের মতো। আব্রাহাম, আয়রা, দাদি আর রনিত, একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি। আব্রাহাম সিঁড়ি বেয়ে নিচে রুমে চলে যায়। তবে রুমে গিয়ে আব্রাহাম তো অবাক। একটা শুধু অবধি নড়েনি রুমের। বেশ বছর আগেও যেমন ছিল এখনও ঠিক তাই। শুধু রুমের দেওয়ালগুলোতে আব্রাহাম আয়রাতের আরও বেশ কিছু ছবি যুক্ত হয়েছে। আব্রাহামের চোখে আয়রাতের একটা ছবি বাঁধে। সেখানে শুধু আয়রাত একাই দাঁড়িয়ে আছে। লাল সাদা কালারের হাজারো বেলুনের মাঝে আয়রাত একটা সাদা গোল জামা পরে দুই হাতে দুইটা বেলুন নিয়ে একগাল হেসে বসে আছে। আব্রাহাম দেওয়ালে এক হাত রেখে আয়রাতের সেই ছবিটার দিকে ঝুঁকে পড়ে কিছুটা। ডান হাত দিয়ে ছবিতে থাকা আয়রাতের ওপরে হাত বুলিয়ে দেয়। তখনই ওয়াশরুম থেকে শাওয়ারের আওয়াজ আসে, অর্থাৎ ঝরে যাওয়ার পানির শব্দ। আব্রাহাম তার ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায়। সে বুঝল যে আয়রাত ওয়াশরুমে। আয়রাতের এমন গান শুনে আব্রাহাম ফিক করে হেসে দেয়। সে ভালোই বুঝল যে আয়রাত বেশ খাঁটি একজন বাথরুম সিঙ্গার। তার প্রায় আধা ঘন্টা পর আয়রাত ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে পড়ে, তাও তার হাঁটু অবধি সাদা টাওয়াল পেঁচিয়ে। আয়রাত গুনগুন করে গান গেয়ে যাচ্ছে তো গেয়েই যাচ্ছে, অন্যদিকে খেয়ালই নেই তার। আয়রাত তার ভেজা পায়ে রুমের ভেতরে এসে মাথা থেকেও টাওয়ালটা খুলে নেয়। ভেজা চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে পড়ে। গুনগুন করে গান গাইতে গাইতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তখন আয়রাত খেয়াল করে যে বিছানার উপর আব্রাহাম তার দুই হাত ভাঁজ করে হেলান দিয়ে শুয়ে আছে, আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত আয়নাতে আব্রাহামকে দেখি দেখ চিল্লানি। আম্মু? আয়রাত ঠাস করে আবার ওয়াশরুমের ভেতরে চলে যায়। এদিকে আব্রাহাম শুধু আয়রাতের কাণ্ড দেখছে। পরিস্থিতি একদম নীরব, চুপচাপ। কয়েক মিনিট পর আয়রাত তার ওয়াশরুমের দরজা হালকা খুলে এক চোখ বের করে রুমে তাকায়। আব্রাহাম নেই। আয়রাত অবাক হয়, আব্রাহাম কি তাহলে চলে গেল নাকি? আয়রাত এবার দরজা বেশটুকু খুলে মাথা বের করে সারা রুমের চোখ বোলাচ্ছে। আর তখনই আব্রাহাম হুট করেই সামনে এসে পড়ে। এতে আয়রাত পুরো চমকে যায়। আয়রাত দরজা লাগাতে যাবে, কিন্তু আব্রাহাম তার এক হাত দিয়ে ওয়াশরুমের দরজা আটকে দেয়। আয়রাত যেখানে নিজের দুই হাত আর বডি দিয়ে দরজা লাগানোর চেষ্টা করছে, সেখানে শুধু আব্রাহাম তার এক হাত দিয়ে আটকে রেখে দিয়েছে। তবে আব্রাহাম এক প্রকার ঠেলে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। আয়রাত তো ঠোঁট উল্টিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আর আব্রাহাম এক পা করে আয়রাতের দিকে এগোচ্ছে। আয়রাত আব্রাহামের কাছ থেকে যতটা পেছায়, আব্রাহাম আয়রাতের দিকে ঠিক তার দ্বিগুণ ভাবে আগায়। একটা সময় পেছাতে পেছাতে আয়রাতের পিঠ দেওয়ালের সাথে ঠেকে যায়। আব্রাহাম আয়রাতের কোমর ধরে নিজের দিকে এক হ্যাঁচকা টান দেয়। এতে আয়রাত এসে সোজা আব্রাহামের বুকের উপরে পড়ে। আব্রাহাম আয়রাতকে দেওয়ালের সাথে ঠেকিয়ে ধরে তার দিকে বেশ ঝুঁকে যায়। আয়রাতের ভেজা ভেজা চুলগুলো তার গালে, ঠোঁটে আর কিছুটা কপালে লেগে রয়েছে। আব্রাহাম তার হাত দিয়ে সেগুলো আলতো করে সরিয়ে দেয়। আয়রাতের মাথা নিচে নামিয়ে ফেলে। তার জন্য পরিস্থিতিটা সামলানো বেশ কষ্টসাধ্য। আব্রাহাম খেয়াল করে দেখে আয়রাতের ফর্সা ঘাড়ে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে, আর তার ঠিক মাঝ বরাবর জায়গাটা একটা কালো তিল ফুটে রয়েছে। আব্রাহাম সাথে সাথে আয়রাতের ঘাড়ে নিচের মুখ ডুবায়। আব্রাহামের বডির সাথে এইভাবে লেগে গিয়ে আয়রাতে যেন একটা ছাটকাই লাগলো। চেয়েও সে আব্রাহামের থেকে দূরে সরতে পারছে না। আয়রাতের শ্বাস ভারী হয়ে এসেছে। আব্রাহাম আয়রাতের চুলের এক দফা ঘ্রাণ নিয়ে মাথা তুলে আয়রাতের দিকে তাকায়। আয়রাত আধো আধো চোখে তাকিয়ে আছে, আর এগুলো যেন আব্রাহামকে মেরেই ফেলছে। সামলানো বড্ড তাই তার পক্ষে। আয়রাতের বুকের টাওয়ালটা কিছুটা ঢিলে হয়ে এসেছে, তাই সে কিছুই বলতে যাবে তার আগেই আব্রাহাম আয়রাতের ঠোঁটগুলো আঁকড়ে ধরে নিজের করে নেয়। আয়রাত তার চোখগুলো বড় বড় করে তাকায়, কিন্তু আব্রাহাম তো আব্রাহামই। সে তার বাম হাত দেওয়ালের উপরে রেখে ডান হাত দিয়ে আয়রাতের দুই হাত পেছনে আটকিয়ে ধরে আয়রাতে মগ্ন। কতক্ষণ আয়রাতকে এইভাবে সে ধরে রেখেছিল তার ধারণা নেই। আব্রাহাম আয়রাতকে ছেড়ে দেয়। আব্রাহাম অপলকহীনভাবে আয়রাতের দিকে তাকিয়ে আছে, আর আয়রাত মাথা নামিয়ে রেখেছে। আয়রাত খেয়াল করলো যে তার গায়ের টাওয়ালটা আরো ঢিলে হয়ে এসেছে, তাই আয়রাত তার বুকের দিকটায় হাত দিয়ে খামচে ধরে। আব্রাহাম আয়রাতের গালে টুক করে একটা চুমু এঁকে দেয়। আয়রাত আর এইভাবে থাকতে না পেরে বলেই দিল, আব্রাহাম প্লিজ থামুন, আমার চেঞ্জ করতে হবে। আব্রাহাম আয়রাতের অবস্থা খেয়াল করে আব্রাহামের শার্টটা আয়রাতের গায়ের পানি দিয়ে বেশ ভিজে গেছে। অবশেষে আয়রাতের কপালে একটা গাঢ় চুমু খেয়ে আব্রাহাম তাকে ছেড়ে দেয়, আর ছাড়া পেয়ে আয়রাত ছুটে চলে যায় চেঞ্জিং রুমে। আব্রাহাম নিজেও চেঞ্জ করে নিচে ড্রয়িং রুমে এসে পড়ে। সেখানে ইলা, রনিত সবাই বসে আছে। আব্রাহামও বসে বসে কথা বলছে আর খাচ্ছে। তখনই উপর থেকে সিঁড়ি বেয়ে আয়রাত নিচে নামে। সবাই আয়রাতের দিকে তাকায়। ইলা তো বেশ অবাক।
আয়রাত ওই যে আগের মতো করে নেভি ব্লু কালারের একটা গোল জামা পরে এসেছে। আয়রাত নিচে নেমে ডাইনিং টেবিলে বসে পড়ে। সবাই আয়রাতের দিকে তাকিয়ে আছে দেখে আয়রাত মুচকি হেসে বলে ওঠে, কি সবাই এভাবে তাকিয়ে আছো কেন? দেখতে খারাপ লাগছে নাকি? কতদিন পর তোকে এভাবে দেখলাম, প্রচন্ড রকমের মিষ্টি লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আয়রাত খেতে বসে, কিন্তু তখনই আব্রাহামের মাথায় দুষ্টু বুদ্ধি আঁটে। টেবিলে নিচ দিয়ে আয়রাতের পায়ে সুরসুরি কাটতে শুরু করে দেয় সে। এতে আয়রাত বিষম খায়, রাগি চোখে আব্রাহামের দিকে তাকায়, কিন্তু আব্রাহাম আয়রাত খেয়ে উল্টো চোখ মেরে দেয়। আয়রাত এখন না পারছে হাসতে আর না পারছে খেতে, কি আর করার, এভাবেই চলতে থাকে সময়টা। আব্রাহাম মকমলে বিছানার উপরে একটা হোয়াইট কালারের স্লিভলেস টি শার্ট পরে ঘুমিয়ে আছে, একদম গভীর ঘুম, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। তখন আয়রাত আসে রুমে, এসেই দেখে বাইরে থেকে ভেতরে পর্দা ভেদ করে রোদ এসে রুমে আছড়ে পড়ছে। সেদিকে খেয়াল নেই, আব্রাহাম পড়ে পড়ে ঘুমোচ্ছে। আয়রাত গিয়ে বড় বড় পর্দাগুলো সরিয়ে দেয়। এবার যেন রোদের প্রখর উষ্ণতা এসে সোজা আব্রাহামের মুখের উপরে পড়ে। এতে আব্রাহাম তার মুখটা কুঁচকে ফেলে। আয়রাত গিয়ে আব্রাহামের পেছনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। আব্রাহামের দিকে উঁকি ঝুঁকি দিচ্ছে। আয়রাত এইভাবেই উঁকি দিচ্ছিল, তখন আচমকায় আব্রাহাম আয়রাতের দিকে ঘুরে তার কোমর ধরে দেয় এক টান। এতে আয়রাত থিরিং করে আব্রাহামের উপরে পড়ে যায়। ও মা, আমার কোমরটা শেষ। কোথায় দেখি, আমি একটু কোমরে মালিশ করে দিই। এই না না না, হয়েছে, থাক। লোকে লোকে আমাকে দেখা হচ্ছিল। আমি আপনাকে লুকিয়ে দেখতে যাব কেন? না মানে সামনে এসেও তো দেখা যাবে, তাই না? লুকিয়ে দেখবো কেন? এখন আমার একটা জিনিস দরকার। কোনো জিনিস না আব্রাহাম, উঠুন, ফ্রেশ হন, আমাকে অফিসে যেতে হবে। আর আপনার আজ মিডিয়ার সাথে ইন্টারভিউ আছে, দ্রুত উঠুন আব্রাহাম। অফিসার ইন্টারভিউকে গুল্লি মারি, ঘোড়ার ডিম দিলে তো মুডটা 12টা বাজে। এখন তো আমার জিনিসটাই লাগবেই। আচ্ছা, কি লাগবে বলুন। নাও আই ওয়ান্ট আ মর্নিং কিস। কি? জি। না মানে আচ্ছা উঠুন আপনি, পরে এগুলো দেয়া নেওয়া যাবে তো। এই চুপ, তোরা এখনই দিতে বলছিস, তুই এখনই দিবি। ধমক দেওয়ার কি আছে? কথা শুনলে কি আর ধমক দিতে হয়? বেবি গার্ল, জলদি কিস্তি দাও না। আয়রাত না পেরে আব্রাহামের গালে চুমু দিতে দেয়। আয়রাতে দেওয়াতে যেন আব্রাহামের পেট ভরেনি, তাই আব্রাহাম উল্টে গিয়ে আয়রাতকে তার নিচে ফেলে দেয়। তারপর আয়রাতের গালে কপালে গলায় ইচ্ছে মতো চুমু দিতে থাকে। আর এইদিকে আয়রাতে হাসতে হাসতে পেটে ব্যথা হওয়ার মতো অবস্থা। আব্রাহাম প্লিজ স্টপ দিস। লাভ ইউ। টু। এইভাবে হাসছো কেন? আপনার এই খোঁচা খোঁচা দাড়িগুলো দিয়ে সুরসুরি লাগছে আমার। তাই না? এই বলে আব্রাহাম আবার আয়রাতের গলায় সুরসুরি দেওয়া শুরু করে দেয়। অবশেষে আয়রাত কোনো রকমে আব্রাহামকে ছাড়িয়ে ছুটে এসে পড়ে। আল্লাহ, হাসতে হাসতে আমি শেষ। আচ্ছা শুনুন, আপনি উঠুন, আমি নিচে যাই। রান্নাঘরে যাবে না কিন্তু। এই চুপ, আবার শুরু হয়েছে আগের কাহিনী। আমি তো আর এইভাবে রান্না করি না, জাস্ট সিম্পল কিছু ব্রেকফাস্ট, সেগুলো নিজ হাতে করি। সবসময় কি আর স্টাফদের হাতের খাবার ভালো লাগে? ওকে ফাইন। আয়রাত নিচে চলে গেল। দাদি কি খাবে বলো? রনিত? রনিত কি রে, কি করিস? কিছু না, এই তো হালকা পাতলা রান্না। রনিত কোথায়? ব্রাশ করছে। ও আচ্ছা। আব্রাহাম উঠেছে? হ্যাঁ। ওর জন্য কফি বানাবো। ফ্রেশ হতে গেল তো মাত্রই, আর একটু পর বানাও। আচ্ছা আইরু, দেখ সোফার উপর তোর ফোন বাজছে। আচ্ছা দেখছি। আয়রাত গিয়ে ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে, তারপর রেখে দেয়। আব্রাহাম ততক্ষণে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তারপরে সবাই একসাথে খাবার টেবিলে বসে। আয়রাতের পাশেই আব্রাহাম বসে। আর আব্রাহামের স্বভাব তো আয়রাত বেশ ভালো করেই জানে। দীর্ঘার টেবিলে নিজ দিয়ে পায়ে সুরসুরি দেবে, তাই আয়রাত তার চেয়ারটা হালকা সরিয়ে দেয়। আব্রাহাম সাথে সাথেই তার হাত দিয়ে আয়রাতের হাত খপ করে ধরে ফেলে। সাহস কি করে হলো আমার থেকে দূরে যাবার? এখানে অন্তত কোনো বাদরামি না করে চুপচাপ খান। আয়রাত। আবা হ্যাঁ হ্যাঁ দাদি। ব্রেড আরেকটা দিব? না না, রনিতকে দাও। অফিসে যাবে না তুমি? না আসলে রাশেদ ফোন করেছিল তো, তেমন কিছু নেই আজকে, মানে তেমন কোনো কাজ নেই, তো আমিও ভাবলাম যে আজ না যাই। আমার সাথে যাবে। কোথায়? ইন্টারভিউয়ে। এইসব মিডিয়া প্রেস আবার। প্রফেশনটা এমন, না যে উপায় নেই। ওকে, তো কখন যাবেন? দেরি আছে, কয়েক ঘন্টা পর গার্ড বলবে। ও। এভাবেই সকালটা তাদের কেটে যায়। আব্রাহাম সবার সাথে বেশ সময় কাটিয়ে ওপরের রুমে চলে যায়। আয়রাত গিয়ে তাকে 1 কাপ কফি দিয়ে এসেছে। আজ যেহেতু সবাই প্রায় বাসাতেই আছে, তাই আয়রাত ভাবলো যে নতুন কিছু রেসিপি ট্রাই করা যাক। যেই ভাবা সেই কাজ। আয়রাত আর ইরে গিয়ে রান্না করে মিষ্টি ঝাল সবই বানাচ্ছে। প্রথমে পায়েস আর লাড্ডু বানিয়ে নেয়।
মাত্রই বানালো আয়রাত, তাই একটা ছোট বাড়িতে বেশ কিছু লাড্ডু নিয়ে নেয়। রনের ড্রয়িং রুমে বসে বসে খেলছিল। আয়রাত তার মুখে একটা লাড্ডু দিয়ে আবার কিছুটা ছুটে সিঁড়ি বেয়ে উপরের রুমে আব্রাহামের কাছে চলে যায়। আয়রাত গিয়ে ঠাস করে রুমে দরজা মেলে দাঁড়ায়। আব্রাহাম নেই, তাহলে কোথায় গেল? আয়রাত করিডোরে গিয়ে দেখে বাইরে থেকে তাকিয়ে থেকে আব্রাহাম কফি খাচ্ছে। আয়রাত তার গুটি গুটি পা ফেলে আব্রাহামের দিকে এগুতে লাগে। উদ্দেশ্য আব্রাহামকে ভো করে চমকে দেওয়া। আয়রাত যেই না আব্রাহামের পেছনে গিয়ে দাঁড়ায়, তখনই আব্রাহাম বলে ওঠে, বাচ্চা মা এখনো গেল না তোমার? আব্রাহাম তার পেছনে ঘুরে আয়রাতের দিকে তাকায়। আয়রাত মুখটা লটকিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম তখনই টুক করে আয়রাতের নাকে ডগের উপরে একটা চুমু এঁকে দেয়। আয়রাত ফিক করে হেসে দেয়। আচ্ছা শুনুন, এটা খান, আমি নিজে হাতে বানিয়েছি। কি? দিল্লি কা লাড্ডু। দিল্লি? তুমি ইন্ডিয়া কবে গেলে? আরে না না, আমি ইন্ডিয়া যাইনি, আসলে এই লাড্ডুর নামই দিল্লি কা লাড্ডু। তো আরে আগে ধরুন, মুখ খুলুন। আয়রাত ঠেসে একটা লাড্ডু আব্রাহামের মুখে পুড়ে দেয়। আর আব্রাহামের তো চাবানো মুশকিল হয়ে গেছে, গালগুলো ফুলে গেছে, কোনো রকমে চিবুচ্ছে। আর আব্রাহামের এমন হাল থেকে আয়রাত হেসে দেয়। আব্রাহাম তা কোনো রকমে খেয়ে ফেলে। এইভাবে কেউ খাওয়ায়? আর এগুলো লাড্ডুর সাইজ এত বড় কেন? এইগুলো এমনই হয়। কেমন হয়েছে? দারুণ। তবে এটা খেয়ে পেটও ভরলো না, আর মনও। তাহলে তাহলে আরেকটা নিন। তোমাকে খাই? ও হ্যাঁ, তোমাকে খাই একটু। লুচু কোথাকার, চুপ করুন আর বলুন না কেমন হয়েছে। সত্যি অনেক মজা হয়েছে। আমার আয়রাত বানিয়েছে, ভালো হবে না? প্রচুর মিষ্টি, তবে তোমার থেকে বেশি না। সব পাম্পটি দেয়া শেষ? আরে সত্যি, তবে প্রচুর মিষ্টি। আরে হয়েছে, একদিন একটু মিষ্টি খেলে আপনার বডি ফিটনেস নষ্ট হবে না। রেডি হয়ে নাও, বের হবো আমরা। আচ্ছা। আয়রাত গিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেললো। তারপরে এসে রেডি হয়ে নেয়। আব্রাহাম ব্ল্যাক কালারের রিপ প্যান্ট পরে, ওপরে অ্যাশ কালারের শার্ট পরে, তারপরে জ্যাকেট জড়িয়ে নেয়। এদিকে আয়রাত এই যে চেঞ্জিং রুমে ঢুকেছে, তার আর বের হওয়ার নামই নেই। এর মাঝে আব্রাহাম দুবার ডাকও দিয়েছে তাকে। আব্রাহাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বডিতে পারফিউম দিচ্ছে, হাতে ঘড়ি পড়ছিল। তখনই চেঞ্জিং রুমের দরজা সশব্দে খুলে আয়রাত বের হয়ে আসে। আব্রাহাম আয়রাতের পা থেকে শুরু করে মাথা অবধি একবার স্ক্যান করে নেয়। আয়রাত স্লিভলেস একটা জামা পড়েছে, কিছুটা ব্যাকলেসও, জামাটা হাঁটু অবধি। কিন্তু সে যে জুতো পরে আছে, সেইটা আবার পা থেকে শুরু করে একদম হাঁটুর খানিক নিচ পর্যন্ত, অর্থাৎ লং জুতো। আয়রাত নেভি ব্লু কালারের ড্রেস পরেছে, ফর্সা গায়ে যেন বেশ মানিয়েছে। চুলগুলো পেছনে ছেড়ে দেওয়া। আয়রাতের হাতে দুটো হোয়াইট রিং আর একটা হোয়াইট স্টোনের ব্রেসলেট। আয়রাত আব্রাহামের দিকে এগিয়ে আসে। আব্রাহামের দিকে তাকিয়ে নিজের ভ্রুজোড়া খানিক না চায়। আব্রাহাম মুচকি হেসে দিয়ে নিজের আঙুল দিয়ে কপালের সাইডে কিছুটা স্লাইড করে। কি হয়েছে জামাইজান? লুকিং হট। আয়রাত আব্রাহামের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে চলে আসে। তারপর তারা বের হয়ে পড়ে। আব্রাহাম আর আয়রাত একটা জায়গায় এসে থামে। এখানে অনেক বেশি মানুষের ভিড়, আর সবগুলোই প্রায় মিডিয়া লোক। অনেকগুলো গার্ড আব্রাহাম আয়রাতের গাড়িকে প্রোটেকশন দিয়ে রেখেছে। সবাই সাইড দেয়। তখনই আব্রাহাম আয়রাত গাড়ি থেকে নেমে গিয়ে সামনে এগোয়। চারিপাশে তাদের অনেক গার্ড, ক্যামেরাম্যানরা ছবির উপরে ছবি তুলছে তাদের। অবশেষে আব্রাহাম আয়রাত এসে সবার সামনে স্টেজে গিয়ে বসে। তাদের সামনে মিডিয়া প্রেসের অভাব নেই। মাঝে মাঝে আব্রাহাম আয়রাতের কানের কাছে গিয়ে কথা বলছে, আর আয়রাত হাসছে। অতঃপর একজন ইন্টারভিউর গিয়ে আব্রাহাম আয়রাতের সামনে গিয়ে বসে, বেশ সময় কুশল বিনিময় করে। তো মিস্টার আব্রাহাম আহমেদ চৌধুরী অ্যান্ড মিসেস চৌধুরী, আপনাদের নিয়ে এক প্রকার তোলপাড় চলছে মিডিয়া জগতে। আপনাদের নিয়ে বেশ কিছু প্রশ্নও আছে। জি, যা কিছু আছে জিজ্ঞেস করতে পারেন। আগে আমি আমার নিজের ডাউট ক্লিয়ার করি। এই আব্রাহাম চৌধুরী অর্নিল আর আব্রাহাম আহমেদ চৌধুরীর কাহিনী কি? কাহিনী কিছুই না, দুইজন একই ব্যক্তি। এই আমি, থাকে না মানুষের নাম দুইটা, আমারও হলো। এখন মেইন প্রফেশন হিসেবে কি চুজ করে নিয়েছেন আপনি? এই গ্ল্যামার ওয়ার্ড নাকি মাফিয়া? দুটোই আছি, যখন যার প্রয়োজন পড়ে। মানে বেসিক্যালি এই মাফিয়া বা গ্যাংস্টার যে শব্দগুলো আছে না, এগুলো হলো মানুষ তার সবার সামনে অস্বীকার করে, লুকোনোর চেষ্টা করে। কিন্তু না, আমার এই ক্ষেত্রে কোনো দ্বিধাই নেই। আই ক্যান প্রাউডলি সে দ্যাট আই এম এ মাফিয়া। এদের যে যাই ভাবুক বলুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। দিস ইজ কল্ড অ্যাটিটিউড। আমার থেকে বড় একজন আমার পাশে বসে আছে, অ্যাটিটিউডে গোডাউন। আব্রাহামের এমন কথা সবাই হেসে দেয়। হায়রাত ম্যামের তো কথাই নেই। সিরিয়াসলি এত কম সময়ে এসে এত বড় অ্যাচিভ করাটা বেশ টাফ। আপনারা কতটুকু সাকসেসফুল তা বলার আর কোনো দরকারই পড়ে না। এবার আসি আপনাদের লাভ লাইফে। মানে কেউ শুধু আব্রাহাম বা শুধু আয়রাত এদের আলাদা আলাদা নাম নেয় না।
আব্রাহাম আইরাত এই দুটো নাম সব সময় একসাথে উচ্চারণ করা হয়। বেস্ট কাপল আই হ্যাভ এভার সিন। থ্যাংক ইউ। আচ্ছা আব্রাহাম স্যার, আপনি কখনো নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পাবলিক করেননি কেন? মানে আপনি সিঙ্গার পেশাটার ক্ষেত্রে আইরাত ম্যামের সাথে আপনার সম্পর্কটা পাবলিক করেননি কেন? এর পেছনে অনেক বড় লম্বা কাহিনী আছে, বলতে বলতে তার রাত হয়ে যাবে। অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে তাকে। না, আয়রাতের সাথে আমার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। আমি ম্যারিড। আপনি জানেন আপনার এই কথায় আজ কতগুলো মেয়ের মন খান খান হয়েছে? করার কিছুই নেই, আমার আয়রাত আছে। আচ্ছা, তো আব্রাহাম স্যার, আপনার আর ম্যামের প্রথম দেখা কোথায় হয়? আব্রাহাম এমন প্রশ্নে আয়রাতের দিকে হেসে দিয়ে তাকায়। আয়রাত নিজেও বুঝতে পেরেছে যে আব্রাহাম কেন তার দিকে তাকিয়ে হাসছে। কি থামলেন কেন, বলুন আমাদের কোথায় দেখা হয়েছিল প্রথম? আব্রাহাম বলুন। এমন কোথায় দেখা হয়েছিল? ওকে ফাইন, আয়রাতের সাথে প্রথম দেখা হয় আমার একটা বারে। আব্রাহামের এমন কথায় সব পাবলিকও ঘুরে ওঠে। না না, তেমন কিছু না। আয়রাত তার বেস্ট ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করার জন্য সেখানে যায়, আর কাকতালীয়ভাবে আমার নজরে পড়ে যায়। জানি না ওর মাঝে কি এমন ছিল, বাট বিলিভ মি, আয়রাতকে দেখার পর থেকে আমার 2 রাতের ঘুম পুরো হারাম ছিল। কথা বলা কিভাবে স্টার্ট হয়? আয়রাত এবার আব্রাহামের হাত ধরে হেসেই দেয়। আব্রাহাম বুঝেছে যে কেন আয়রাত হাসছে। মানে আমাদের লাভ লাইফ নিয়ে এত বেশি ইন্টারেস্ট কেন আপনার? স্যার, শুধু আমার না, আপনাদের সবারই। অ্যাজ ইউজুয়াল, আয়রাত খুব সিম্পল একটা মেয়ে ছিল, চুপচাপ দাঁড়িয়েছিল। তার মাঝে মাঝে আমি হুট করে তাকে বলে দিই, হেই বিউটিফুল, এক রাতের জন্য আমার বউ হবে? আব্রাহামের কথায় সবাই হেসেও দেয়, আবার সেই সাথে অবাকও হয়। হোয়াট? এক্স্যাক্টলি। ও গড, ম্যামের রিয়াকশন কেমন ছিল? আয়রাত অবাকের চরম পর্যায়ে গিয়ে আমাকে অবাক করে দিয়ে আমার দিকে তাকিয়েছিল। ম্যাম? মানে ব্যাপারটা কিছুটা এমন যে আমি যেতে চাইনি, কিন্তু আমার ফ্রেন্ড জোর করে নিয়ে গেছে। আমি আমার মতোই ছিলাম, তার মধ্যে হুট করে আমার কথা, মানে কি যে একটা অবস্থা ছিল। তবু আমি অনেক কথা শুনিয়ে এসে পড়ে। তবে আমি ওর পিছু ছাড়িনি, আর সেই দিন থেকে আয়রাতের পিছু ছাড়িনি বলে আজ এই পর্যন্ত আসতে পেরেছি। ওকে, তো ম্যাম আপনাকে আব্রাহাম স্যার কি নামে ডাকে? ইউ মিন নিকনেম? জি। জান পাখি, বেবি গার্ল, মানে এই দুটো নাম আব্রাহামের একদম মার্ক করা। এগুলো আব্রাহামের দেয়া নাম। ও আমাকে আয়রাত বলে খুব কমই ডাকে। মানে আব্রাহাম যখন খুব বেশি সিরিয়াস থাকে তখন আমাকে আয়রাত বলে ডাকে, আর আমিও বুঝি যে জামাই আমার এখন সিরিয়াস মুডে। আচ্ছা, তো স্যার ভালোবাসা কি? মানে আপনার মতে ভালোবাসা কি? এটা ঠিক মুখে প্রকাশ করার মতো না। ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম। কারো কাছে ভালোবাসা পাওয়ার অফুরন্ত আনন্দ খুশি, আবার কারো কাছে ভালোবাসা না পাওয়া বুক ফাটা আর্তনাদ। তবে মজার ব্যাপার হচ্ছে এটা যে আমার উভয়েরই অভিজ্ঞতা আছে। আমি ভালোবাসা নামক জিনিসের একদম বাদ ভাঙা খুশিকেও জানি, আবার তা হারিয়ে ফেলা নরক যন্ত্রণাও। কারণ আমার সাথে দুটোই হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের সাথে। তবে এখন আমাদের জীবনটা না খুশির ভাগেই পড়ে। পরিশেষে শুধু এটাই বলার, আমার আয়রাত না থাকলে আমি নেই। হাউ সুইট! আমার তো এখনই হিংসা হচ্ছে আপনাদের মতো এত কিউট কাপল দেখে। আরে সবার জীবনেই কেউ না কেউ আসে, তোমারও আসবে। আচ্ছা, লাভ স্টোরিতে যেমন বাবা ভাইরা শত্রু হয়ে দাঁড়ায়, মানে মেয়েদের ক্ষেত্রে এই আর কি। তো আয়রাত ম্যামের ক্ষেত্রে কি এমন কিছু হয়েছে কখনো? না, আমার চাচু যখন বেঁচে ছিলেন তখন তিনি কিছুটা আপত্তি জানান, কিন্তু পরক্ষণে আবার সব ঠিক। তেমনভাবে ফ্যামিলি থেকে কোনো শত্রু ছিল না। আচ্ছা, তো দুইজনের মাঝে কে বেশি ডিয়ারিং, মানে স্যার নাকি ম্যাম? এবার আব্রাহাম আয়রাতের দিকে আঙুল দিয়ে দেখায়, আর আয়রাত আব্রাহামের দিকে তার আঙুল দিয়ে দেখায়। সামিয়া হেসে দেয়, সাথে বাকি সবাইও। ম্যাম, আব্রাহাম স্যার কি ভালোবাসার পাগলামি করে? ভালোবাসার আরেক নাম পাগলামি। প্রচুর, আর কিছু বললাম না, শুধু প্রচুরটাই বলে দিলাম। এখন বাকিটুকু বুঝে নাও। মানে আমি বলতে পারবো না যে ও ঠিক কি কি করেছে। কে বেশি ভালোবাসা প্রকাশ করে? আব্রাহাম। আমার বেবি গার্ল। আচ্ছা, বুঝলাম। সামিয়ার বেশ সময় কথা বলে তাদের সাথে। একটা সময়ে আব্রাহাম আয়রাত এসে পড়ে। আয়রাত আব্রাহাম হাইওয়ে দিয়ে আসছিল। আব্রাহাম ড্রাইভ করছে, আর আয়রাত উইন্ড দিয়ে বাইরে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। আয়রাত গাড়ির সামনে তাকায়, তারপর একটা বাটন প্রেস করে, তাতে গাড়ির উপরের রুফটা আপনা আপনি খুলে নেমে পড়ে। এবার যেন বাইরে সব হাওয়া ভেতরে আসে। আয়রাত এক পাশ হয়ে বসে আছে আব্রাহামের দিকে তাকিয়ে। আব্রাহাম সামনে তাকিয়ে থাকলেও আয়রাত যে তার দিকে তাকিয়ে আছে তা সে অবশ্য ভালোই বুঝতে পেরেছে।
আব্রাহাম ড্রাইভ করতে করতেই বলে, বেবি গার্ল এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হোক। তুমি চাও অ্যাক্সিডেন্ট হোক? তেমন না, কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়ে আমি আপনার দিকে তাকানো বন্ধ করব না। তাতে অ্যাক্সিডেন্ট হলে হোক। চলো কিছু করি। মানে? ফ্লাই বোর্ডিং। এখন? হ্যাঁ। সব অ্যারেঞ্জ করতে হবে, আর অবশ্যই আমরা এই গেটআপে ফ্লাই বোর্ডিং করতে পারবো না। সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করতে মাত্র 2 মিনিট লাগবে। ওকে ডান। আব্রাহাম প্রায় আরও 1 ঘন্টার মতো ড্রাইভ করে, তারপর একটা বিচ সাইডে নিয়ে এসে পড়ে। গার্ডরা গিয়ে ফ্লাইবোর্ডিংয়ের মেশিনটা নিয়ে আসে। আসলে এটা একটা ওয়াটার রাইডের মতো, এটা বেশিরভাগ বিচ সাইডেই করা হয়। ফ্লাইবোর্ডিংয়ের ক্ষেত্রে পায়ের নিচে একটা ভারী লম্বা বস্তুর মতো জিনিস রেখে দেওয়া হয়, তার ঠিক মাঝ বরাবর একটা মোটা পানি নির্বাহীর মতো যন্ত্র থাকে। এই ফ্লাইবোর্ডিং একা বা দুজনে মিলে করা যায়। এটা সমুদ্রে বা যেখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে সেইখানে করা যায়। পানির উপরে শূন্যে ভাসা যায়, অর্থাৎ এক প্রকার স্কাই ডাইভিংয়ের মতোই, কিন্তু পায়ের নিচে দিয়ে পানির দ্রুত স্রোত থাকে। এই ফ্লাই বোর্ডিং দিয়ে অনেক উঁচুতে ওঠা যায়। পায়ের জায়গায় বেশ কিছু প্রসেস থাকে, সেখানে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করা যায়। যেইভাবে খুশি মন মতো হাওয়াতে ভেসে ড্রাইভ করা যায়। উপরে যে ব্যক্তি থাকে সে পানির মাধ্যমে উপরেই ভেসে বেড়াতে থাকে, তবে নিচে সমুদ্রতে বেশ কিছু স্পিড বোট থাকে যেগুলোর সাথে পানির কানেকশন থাকে, আর উপরে থাকা ব্যক্তিটাকে সাপোর্ট দিতে থাকে। চাইলে কেউ সার্চ করে দেখতে পারেন। আয়রাত আর আব্রাহাম এখন যেখানে আছে সেখানে এক প্রকার বিচ সাইডই। তাদের সাথে সাথে অনেক মানুষও রয়েছে। আব্রাহাম তো তার ফর্মাল গেরাবেই ছিল, তাই তার চেঞ্জ করতে হয়নি। আয়রাত গিয়ে একটা প্যান্ট আর টি শার্ট পরে আসে। আয়রাত বের হয়ে দেখে আব্রাহাম গার্ডদের সাথে কথা বলছে। আয়রাতকে আসতে দেখে আব্রাহাম একদম রেডি হয়ে গেল। বোর্ডের সাথে, অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভিং করা হয় সেখানে একটা জোড়া জুতা থাকে, ভারী আর খুব মজবুত। আব্রাহাম সেগুলো পায়ে পড়ে নেয়। আয়রাত এসে আব্রাহামের পাশে কোমরে 2 হাত রেখে দাঁড়ায়। আমার কিন্তু নার্ভাস লাগছে। ওই যে সামনে যে সমুদ্র দেখছো, তোমার নার্ভাসগুলো সব সেখানে ছুঁড়ে মারো। যদি আমি উঁচু থেকে পড়ে যাই? আয়রা, তুমি আমার বাহুতে আবদ্ধ থাকবে। না মানে? আমি কিন্তু ফেলে দেবো। আব্রাহাম হাতে গ্লাভস পরে নেয়, কোমরে একটা বেল্টের মতো পরে নেয়। তারপর আয়রাতের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। এই ফ্লাই বোর্ডিংয়ের যে ট্রেনার আছে সে আস্তে করে তাদের পানিতে নামিয়ে দেয়। পানিগুলো কি ঠান্ডা! পানির বেশ মাঝ বরাবর আব্রাহাম আয়রাত গিয়ে থামে। তখন 3-4টা স্পিডবোট পানিতে নামে। আস্তে আস্তে আব্রাহাম আয়রাত ওপরে উঠে পড়ে, আর আব্রাহামের 2 পায়ের নিচ দিয়ে তীব্র বেগে পানির ধারা বয়ে যাচ্ছে। আস্তে আস্তে তারা দুজন বেশ উপরে উঠে পড়ে। আয়রাত আব্রাহামের শার্ট খামচে ধরে চোখ খিঁচে বন্ধ করে আছে। বেবি গার্ল, দেখো উঁচু থেকে সবকিছু কত সুন্দর লাগে। মানুষগুলোকে লিলিপুটের মতো লাগছে দেখতে। তুমি আস্তে আস্তে চোখ খোলো, একদম নিচে তাকিও না, শুধু আশেপাশে তাকিয়েও দেখো। গেট রেডি। কেন? তখনই আব্রাহাম আয়রাতকে নিজের সাথে চেপে ধরে একটা ঘোড়ানটি দেয়। আয়রাত আব্রাহামকে জড়িয়ে ধরে শক্ত করে, আর এদিকে আব্রাহাম মিটিমিটি করে হাসছে। মাঝে মাঝে আব্রাহাম আয়রাতের কোমর ধরে নিচে থেকে কিছুটা আলগা করে ঘুরিয়ে দিচ্ছে। প্রথমে আয়রাতের ভয় লাগলেও এখন সে একদম নর্মাল। আব্রাহাম আয়রাতের হাত ধরে এবার একটু জোরেই ঘুরিয়ে দেয়, তারপর আবার আয়রাতকে নিজের বুকের উপরে ফেলে। আয়রাত হেসে দেয়। দূর থেকে কি যে সুন্দর লাগছে আব্রাহাম আয়রাতকে। সবকিছুর ঊর্ধ্বে আব্রাহাম আর আয়রাত একসাথে উপরে ভাসছে। আব্রাহাম তার মাথা আয়রাতের মাথার সাথে লাগিয়ে দেয়, তারপর তারা ঘুরতে থাকে, তারপর থামিয়ে দেয়। এভাবেই প্রায় 30 মিনিটের মতো উপরে ভেসে আব্রাহাম আয়রাত আস্তে আস্তে নিচে নেমে আসে। ইটস কল ফ্লাই বোর্ডিং। নিচে নেমে এসে আয়রাত আগেই নেমে পড়ে। তারপর আব্রাহাম তার উপর থেকে জ্যাকেটটা খুলে হাতের গ্লাভসগুলো খুলে গাছের হাতে দিয়ে দেয়। কেমন লাগলো? ইটস রিয়েলি অসাম, দারুণ ছিল। এবার বাসায় যাই? হ্যাঁ চলুন। আব্রাহাম আয়রাত বাসায় চলে যায়। সারাটা দিন এভাবেই চলে যায়। এখন রাত বাজছে প্রায় 11টার মতো। আব্রাহাম হেলান দিয়ে বিছানাতে বসে আছে, আর আয়রাত আব্রাহামের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আব্রাহাম এক হাতে ল্যাপটপ চালাচ্ছে, আরেক হাত দিয়ে আয়রাতের মাথায় বিলি কেটে দিচ্ছে। আর আয়রাত তো আয়রাতই, সে তার মতো করে বকবক করেই যাচ্ছে, আর আব্রাহাম শুধু হুম করে যাচ্ছে। এবার যেন আয়রাতের রাগ উঠে পড়ে, তাই আয়রাত এক লাফে উঠে বসে পড়ে। আব্রাহামের দিকে কপাল কুঁচকে তাকায়। তারপর আয়রাত আব্রাহামের চোখ থেকে চশমাটা খুলে নিয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। আব্রাহামের সামনে একদম থুম মেরে বসে আব্রাহামকে বলে ওঠে, আমি বিয়ে করব। ও আচ্ছা, হ্যাঁ কি বললা? আমি বিয়ে করব। আমাদের বিয়ে হয়ে গেছে তো? না না, আমি আপনাকে আবার বিয়ে করব। আব্রাহাম নিজের 2 হাত দিয়ে আয়রাতকে নিজের কাছে টেনে নেয়। এত রাতে বিয়ে করার শখ হয়েছে তোমার, কিন্তু এখন আমার তো অন্য কিছু শখ জেগেছে। আরে আপনি আমার কথা শুনুন, আমি বিয়ে করব। আব্রাহাম, আমি বিয়ে করব। আচ্ছা করব। সত্যি? হ্যাঁ, এবার এদিকে এসো।
আব্রাহাম আয়রাতকে নিচের বুকের মাঝে একদম আগলে নেয়। সে আয়রাতের মাথার পেছনে এক হাত রেখে আরেক হাত আয়রাতের কোমরে রেখে দিয়ে নিজের সাথে মিশিয়ে রাখে। আয়রাতও আব্রাহামের বুকে মুখ লুকায়। আব্রাহামের বুকের উষ্ণতায় আয়রাত তার চোখ বন্ধ করে রাখে। আব্রাহাম থেকে থেকে ঘুমন্ত আয়রাতের কপালে, গালে আর বাচ্চার মতো পিঙ্কিশ কালারের ঠোঁটে চুমু দিয়ে যাচ্ছে। আব্রাহামের কাছে তাদের এই মুহূর্তটা যেন স্বর্গসুখ। ভালোবাসা কথাটা শুনলেই বুকের ভেতরে কেমন এক শিহরণ জায়গা অনুভূতি বয়ে যায়। ভালোবাসা খুব অদ্ভুত একটা জিনিস। মানুষকে তার ব্যক্তিত্বকে পাল্টে দিতে সক্ষম এটা। ধূসর অন্ধকারাচ্ছন্ন কালো জীবনটাকেও হাজারো রঙে রঙিন করে দিতে পারে এই ভালোবাসা। পশুকে মানুষও বানিয়ে দিতে পারে। তবে এই ভালোবাসার একটা বিপরীত শব্দ হচ্ছে ঘৃণা। কাটা দিয়ে কাটা তুলতেও এই ঘৃণাকে কিন্তু ঘৃণা কাটাতে পারে না। এই ঘৃণার জন্য দরকার পড়ে ভালোবাসার। অন্ধকারকে অন্ধকার না, একমাত্র আলোই দূর করে আলোকিত করে দিতে পারে। মানুষ ভালোবাসা, মায়া এই দুটোই ক্ষুধার্ত, তাই এটার গুরুত্ব অপরিসীম। আর এই ভালোবাসা দিয়েই আব্রাহাম আয়রাতের জীবন সাজানো। আব্রাহাম আয়রাত দুজন দুজনের পরিপূরক। পাখিদের কিচিরমিচির আর হালকা রোদের আলো এসে যেন আয়রাতের ঘুম ভাঙাতে বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। তাই আর না পেরে আড়মোড়া ভেঙে আয়রাত ঘুম থেকে উঠে পড়ে। চোখগুলো হাতের উল্টো পাশ দিয়ে ডোলে রুমের আশেপাশে তাকাচ্ছে। মূলত আব্রাহামকে খুঁজে চলেছে, কিন্তু আব্রাহাম নেই। আয়রাত তখন বেডের পাশেই থাকা ছোট্ট টেবিলটির দিকে তাকায়। সেখানে সুন্দর করে একটা কফি আর ব্রেড রাখা, ব্রেডের উপর জ্যাম দিয়ে স্মাইলি আঁকা, তার উপর লেখা গুড মর্নিং আমার বিউটিফুল কুইন। আয়রাতটা হাতে নিয়ে হেসে দেয়। অতঃপর উঠে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখে আব্রাহাম সামনে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আয়রাত খেয়াল করলো আব্রাহাম একটা হোয়াইট প্যান্ট আর ব্লু কালারের চেক চেক টি শার্ট পরে আছে। মুখটা বেশ ফর্সা হয়ে আছে, আর তাতে কালো চাপদারি, বেশ সুন্দর লাগছে। আব্রাহামকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রাতের মনে যেন সারা দুনিয়ার প্রশান্তি এসে ভর করল। আয়রাত এক লম্বা দম ছাড়ে। আব্রাহাম তার দুই হাত আয়রাতের দিকে মেলে ধরলে আয়রাত দ্রুত গিয়ে আব্রাহামকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আয়রাত গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আব্রাহামও আয়রাতের পেছনে গিয়ে দাঁড়ায়। তার মাথা থেকে টাওয়ালটা সরিয়ে দেয়। আয়রাতের চুলগুলো ঘাড়ের এক সাইডে এনে ঘাড়ে আলতো করে চুমু এঁকে দেয়। পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে আয়রাতের চুলে নিচের মুখ ডুবায়। ঘ্রাণ নিতে থাকে, যার ফলে আয়রাত থেকে থেকে কেঁপে উঠছে। আব্রাহাম এক টান দিয়ে আয়রাতকে নিচে থেকে ঘুরিয়ে নেয়। আয়রাতও আব্রাহামের কাঁধে নিচে দুই হাত রেখে দেয়। জামাইজান, জি। গতকাল আপনি আমায় কিছু বলেননি কেন? তুমি তো কিছু করোনি, তাহলে কি বলবো? কাল আমি কিছুটা শর্ট কাপড় পরেছিলাম, মানে দেখা তেমন কিছুই যায়নি, বাট অত্যাধিক স্মার্ট ছিল। কিছু বলেননি কেন? লিসেন, প্রথমত ভালোবাসা মানে সম্মান করা। আমার ভালোবাসার মানুষটার ইচ্ছে বা মতামতে প্রাধান্য দেওয়া। আর আমি তোমার ইচ্ছের কখনোই অসম্মান করি না আমার জান। তুমি কি পড়বে, কি খাবে, কোথায় যাবে, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। আর হ্যাঁ, আমি জানি তুমি ভুল বা খারাপ কিছু কখনোই করবে না, কখনোই না। ভালোবাসা মানে মুক্তি দেওয়া, ইনাফ স্বাধীনতা দেওয়া। কারোর ইচ্ছেকে নিজের ইচ্ছে দিয়ে চালিয়ে তার খুশি কেড়ে নেওয়া নয়। আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুকেও ভালোবাসি। আর আমি জানি যে তুমি কেমন ড্রেস আপ পরো। আমি তোমাকে শুধু একটা বিষয় জোর করতে পারি, একটা বিষয়ের ওপর নিজের সব সাইকোগিরি পাকলামি দেখাতে পারি, আর তা হচ্ছে তোমার ভালোবাসা। বেবি গার্ল, দুনিয়া উল্টে গেলেও তোমাকে আব্রাহামের কাছেই থাকতে হবে, আর আমাকেই ভালোবাসতে হবে। সত্যি বলতে আমি আপনার রিয়েকশন দেখার জন্য পড়েছিলাম। আমি একবার রিয়াকশন দেখানো শুরু করলে তুমি সামাল দিতে পারবে না। চুপ করুন। আয়রাত আব্রাহামের কাছ থেকে চলে যেতে ধরেও আবার ঘুরে তার কাছে আসে। আব্রাহাম, আমাদের কি কথা ছিল আজ? কি কি? সরি, বিয়ে করবো তো। এই তো আমার লক্ষ্মী জামাইজান। সিরিয়াসলি বিয়ে করবো? ওকে ফাইন, না করলেন। আমার জন্য হাজারো ছেলে লাইন ধরে আছে, আমি গেলাম। এই রিভলভারের অর্ধেক গুলি যাবে তোমার এখানে, আর অর্ধেক যাবে এখানে। আমি পেটের মাঝ বরাবর হাত দিয়ে বললাম। থাক, বিয়ে করবো না। না না বেবি গার্ল, এখন এটা বললে হবে না, এখন তো বিয়ে করতেই হবে, মাস্ট। দাঁড়াও, বিয়ে সানাই বাজাচ্ছি। আরে কিন্তু আব্রাহাম সিঁড়ি বাঁচাতে বাঁচাতে রুম থেকে বের হয়ে গেল। আর আয়রাত মুখটাকে বাংলার 5 বানিয়ে রেখে দিয়েছে। আর অন্যদিকে আব্রাহাম এতক্ষণ সবকিছু মজা চলে নিলেও এখন যেন বেশ সিরিয়াস হয়ে গেছে। সে ইলাকেও বলে দিয়েছে যে দুই জামাই বউয়ের আবারও বিয়ের পিড়িতে বসার শখ জেগেছে। ইলা বেশ খুশি হয় শুনে। যাক, সবকিছু আবার নতুন করে শুরু। ভাবতেই এক আলাদা ভালো লাগা কাজ করে নিজের মাঝে। আব্রাহাম নিজে দিয়া, অয়ন, রোহিত, আরশি, কৌশল, অবনী, তনয়া, রোদেলা, রাশেদ, আহসান সবাইকে ডাকে। বিয়েটা ঘরোয়াভাবেই হবে এবার, শুধু ঘরের মানুষজন, তবে যাক চমক প্রচুর। অবশেষে অনেক আয়োজন করা হয়। তবে মেয়েরা সবাই বাহানা ধরল যে মেহেদি পড়বে, তাই মেয়েরা সবাই হল রুমেই ছিল, আর ছেলেরা সবাই ছাদে আড্ডা দিচ্ছিল।
আয়রাতের হাতে যেই না মেহেদি পরাতে যাবে তখনই আব্রাহামের আগমন। হেই ওয়াট? সবার নজর সামনে আব্রাহামের দিকে। আব্রাহাম এগিয়ে আসে। আয়রাত নিচেও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আয়রাতের হাতে সবার আগে আমি মেহেদি লাগাবো। এই যে কন্যা, আপনাকে আমি মেহেদি লাগাবো। তা তোমরা কি কম প্রেম করো নাকি? হয়েছে, আর ভোলা সাজতে হবে না। আমরা সবাই জানি যে আপনি আর অয়ন ভাই ডুবে ডুবে জল খাচ্ছেন বহু আগে থেকেই। শুধু তাই না, অবনী আর কৌশলও ভাই। হাটে একদম হাড়ি ভেঙে গেল। সবাই হেসে দেয়, আর আব্রাহাম আয়রাতের কাছে বসতেই মেয়েরা সেখান থেকে উঠে দূরে সরে যায়। আব্রাহাম তার 2 পা গুটিয়ে বসে আয়রাতের হাতে মেহেদি দিয়ে দেয়, আর আয়রাত এক মনে আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। প্রায় 10 থেকে 15 মিনিট পর একদম আয়রাতের 2 হাত ভরে মেহেদি লাগানো শেষ হয়ে গেল। আব্রাহাম এতক্ষণ একেবারের জন্য অন্যদিকে তাকায়নি, এক মনে মেহেদি লাগাচ্ছিল। মেহেদি লাগানো শেষ হলে আব্রাহাম আয়রাতের দিকে তাকায়। আয়রাতকে ইশারা দেয় যেন সে নিজের হাতের দিকে তাকায়, আর আয়রাত তাকাতেই আব্রাহাম, এটা পাঠিয়েছেন? হ্যাঁ, মাত্রই তো লাগিয়ে দিলাম। এর আগে কি মেহেদি পরানোর কাজ করতেন? এই মেয়ে ইজ্জতের ফালুদা করো না তো। এত সুন্দর না, মানে এত সুন্দর, আর এভাবে তো পার্লারের মেয়েরাও দেয় না। সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, রহস্য কি? হ্যাঁ, এই যে এত সুন্দর করে শাড়ি পরানো, মেহেদি লাগানো, রেডি করিয়ে দেয়া, এগুলো কোথায় শিখলেন বলুন তো? শিখিনি, শেখার প্রয়োজন পড়েনি, কারণ নিজের কাছে এত মূল্যবান একজন মেয়ে রয়েছে। ইউ আর রিয়েলি ভেরি প্রেসিয়াস টু মি। আয়রাত হেসে দেয়। এভাবেই সময়টুকু কেটে যায়। বাড়িতে সবাই আছে, আর সবাইকে নিয়ে আজ বাড়িটা যেন পরিপূর্ণ মনে হচ্ছে। একটা সময় কাজীকে রাখা হয়, সবাই নিচে বসে আছে। আব্রাহামও সেখানেই। আব্রাহাম একটা গ্রে আর হোয়াইট কালারের কম্বিনেশনের শেরওয়ানি পরেছে, সোফাতে বসে বসে ফোন কাটছে। আয়রাত তো নেমে আসে, পরনে হালকা মিষ্টি ও সাদা কালারের মিক্স লেহেঙ্গা। আয়রাত এসে সোজা আব্রাহামের পাশে বসে পড়ে। আব্রাহাম 2 গালায় হাত রেখে আয়রাতের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আয়রাত হেসে অন্যদিকে তাকায়। এই যে কন্যা, আর কতবার ঘায়েল করবে, আর কত মারবে, আর কত। যতদিন আছি মেরেই যাব। তাদের কথা বলার মাঝেই কাজী আসে, এসে তাদের সামনে বসে। কাজী আব্রাহামকে কবুল বলতে বলে। আব্রাহাম সাথে সাথে ফট করে কবুল বলে দেয়। আয়রাতকে বললে আয়রাতও বলে কবুল কবুল কবুল। আয়রাতের কবুল বলতেই সবাই একসাথে বেশ চিল্লিয়ে ওঠে, কবুল হ্যাঁ, এই বলে। আব্রাহাম আয়রাতের ঠিক সামনে একটা সুন্দর আয়না রেখে দেওয়া হয়, তার দিকে আয়রাত তাকায়। আয়নাতে আব্রাহামকে দেখা যাচ্ছে। আয়রাত সাথে সাথে একটা চোখ মেরে দেয়। আব্রাহাম হেসে দেয়, সাথে আয়রাতও। আব্রাহাম আয়রাতের বিয়েটা কিন্তু হলো কিছুটা বিকেল বিকেল এমন দিকে। তাই আব্রাহাম আয়রাত চেঞ্জ করে এসে আবার সবার সাথে হলরুমে বসে আড্ডা দিতে লাগে। বেশ মজা হয়। এবার যেন ফ্যামিলিটা একদম খুশিতে ভরা লাগছে। একটা সময় সবাই বিদায় নিয়ে চলে যায়। এখনো বিকেল পুরোপুরিভাবে কাটেনি। সময়টা সন্ধে আর বিকেলের মাঝামাঝি। বাইরে মেঘ সাজ করে এসেছে, মেঘলা ভাব। আয়রাত এসে রুমের বড় থাই গ্লাসটা সরিয়ে দেয়। তখনই বিকট শব্দ করে বিদ্যুৎ গর্জে ওঠে, আর 2-1 বিন্দু বৃষ্টি ফোঁটা আয়রাতের মুখের উপরে পড়ে। স্নিগ্ধ শীতল বাতাস গায়ে এসে দোলা দিয়ে যাচ্ছে। বাতাসে আয়রাতের চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। হঠাৎ নিচের কোমরে কারো হাতে স্পর্শ পায়। আয়রাত কিচ্ছু বলে না, কেননা এই স্পর্শটা তার খুবই চেনা। স্পর্শটা আয়রাতের আব্রাহামের। আব্রাহাম আয়রাতকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থুতনি রেখে দেয়। অমনি বাইরে ঝিরিঝিরি শব্দের বৃষ্টি নেমে পড়ে। পরিবেশটা ভারী সুন্দর না? আমার কাছে কি আর ওগুলো দেখার টাইম আছে তোমাকে রেখে? বাবা। আব্রাহাম খানিক আয়রাতকে ছেড়ে দিয়ে দূরে সরে পড়ে। তারপর আবার আয়রাতের কাছে গিয়ে তার দিকে একটা গরম চায়ের কাপ এগিয়ে দেয়। ওয়াও, আমি আরো আপনাকে বলতে চাচ্ছি যে কফি বানিয়ে আনবো নাকি। বাই দ্য ওয়ে, আপনি আজ কফি বাদ দিয়ে চা কেন? চা মানেই ভালোবাসা, এটার কোনো তুলনা হয় না। আর বৃষ্টির দিনে তো কোনো কথাই নেই। বাহ, আমার ডায়লগ আমাকে বলতো আমারই, তাই না? তখনই ধূপ করে ইলেকট্রিসিটি চলে যায়। আয়রাত অবাক, কেননা এইভাবে ইলেকট্রিসিটি যাওয়ার কোনো কারণ নেই। আর আব্রাহামের বাসায় তো নয়। অন্যান্য দিন হলে হয়তো আয়রাতের রাগ করতো, কিন্তু আজ আর রাগ নেই, বরং কারেন্ট চলে যাওয়াতে ভালোই লাগছে। আয়রাত এই সবই ভাবছিল, তখনই আব্রাহাম একটা মোটা মোম জ্বালিয়ে দেয়। আবছা আধারে রুমে মোমের আলোটা জলজল করছে। আব্রাহাম আরো দ্রুত আলো জ্বালিয়ে দেয়, কেননা সে জানে যে আয়রাত ভয় পায়। আয়রাত ঘুরে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত গিয়ে আস্তে করে আব্রাহামের দিকে এগিয়ে যায়। বাইরে থেকে এক দমকা বাতাস এসে মোমবাতিকে নিভিয়ে দিতে চাইলে আব্রাহাম এক পাশ দিয়ে হাত দিয়ে আগলে ধরে। তারই আরেক পাশে আয়রাত ধরে।
দুজনের হাতের আড়ালে যেন বাতিটা আরো স্পষ্টভাবে জ্বলে ওঠে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দেখে আয়রাত এক নয়নে আলোর দিকে তাকিয়ে আছে। মোহের আলোতে আয়রাতের মুখখানা যেন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। অপূর্ব লাগছে আয়রাতকে। মুখের যে এক মাধুর্যতা রয়েছে তা ফুটে উঠেছে। আয়রাত আব্রাহামের দিকে তাকায়। তখনই আরো একবার মেঘ জোরে ডেকে ওঠে। আব্রাহাম মোমটাকে কিছুটা দূরে সরিয়ে রেখে এসে পড়ে। নিজের গিটারটা নিয়ে সোজা করিডোরে চলে যায়। এখানকার পরিবেশটা আরো গাঢ়ভাবে মন কেড়ে নেওয়ার মতো। বৃষ্টির ছিঁটে ফোটে এসে হালকা ভেজা ভেজা ভাব। আবছা অন্ধকার, তার মাঝে বিদ্যুৎ চমকের আলো। পরিবেশটা দুর্দান্ত। আব্রাহাম গিয়ে করিডোরের থাই গ্লাসটা সরিয়ে দিয়ে তার পাশেই বসে পড়ে গিটার নিয়ে। জান পাখি, এদিকে এসো। আয়রাত আব্রাহামের কাছে চলে যায়। আব্রাহাম আয়রাতের হাত ধরে টেনে নিয়ে নিজের সামনে বসিয়ে দেয়। অর্থাৎ আয়রাতের পিঠটা আব্রাহামের বুকের সাথে লেগে আছে। আব্রাহাম তার গিটারটা আয়রাতের কাছে দিয়ে নিজে আয়রাতের পেছন দিয়ে গিটারটা ধরে। অর্থাৎ আয়রাতকে সাথে নিয়ে এসে গিটারে সুর তুলেছে। নিজের বাম হাতটা আয়রাতের হাতের উপরে রেখে দেয় আর নিচের মুখটা আয়রাতের ঘাড়ে। আয়রাতের হাতের উপর নিচের হাত দিয়ে ধরেই গিটারে সুর তুলে আব্রাহাম। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं, नजर जो मुझे तू याद आया, दिल को करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया ओ यारा। दिल को करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया ओ यारा। শেষ হতেই আব্রাহাম গিটারটা রেখে দিয়ে আয়রাতকে নিচের দুই হাত দিয়ে পেছন থেকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আয়রাত খিলখিল করে হেসে দেয়। এভাবে কিছুক্ষণ বসে থেকে আয়রাত খেয়াল করে দেখে যে রাত হয়ে গেছে। তখন ইলেকট্রিসিটিও এসে পড়ে। আয়রাত হুট করে আব্রাহামের দিকে ঘুরে বলে ওঠে, আব্রাহাম, আজ না আমাদের বিয়ের রাত? ওহো, আজ তো বাসর রাত। হ্যাঁ। ওয়েট, কোথায় যাচ্ছেন? আসছি, জাস্ট গিভ মি 2 মিনিটস। এই বলে আব্রাহাম চলে গেল আর আয়রাত বসে রইল সেইখানেই। আব্রাহাম গিয়েই সবার আগে তার কালেকশনে যেসব অ্যালকোহলের বোতল ছিল বা যাই ছিল সব এক এক করে সরিয়ে ফেলে। কারণ আয়রাত তাদের প্রথমবারের বিয়ে রাতে যা করেছিল, ইয়া আল্লাহ, আব্রাহাম তা পুনরায় দেখতে চায় না। ঘাট হয়েছে তার, আর না, বউয়ের এমন রূপ আর সে দেখতে চায় না। কিছুক্ষণ পর আব্রাহাম এসে পড়ে। কোথায় গিয়েছিলেন? খুব বেশি ইম্পর্টেন্ট কাজ করতে। এমনি ইম্পর্টেন্ট কাজ? তা তোমার না জানলেও চলবে। আচ্ছা শুনুন, আমার কিছু দেওয়ার আছে আপনাকে। তো দাও। এই ধরুন। আয়রাত আব্রাহামের হাতে একটা লম্বা চড়া কাগজ দিয়ে দেয়। আব্রাহাম কাগজটা মিলতেই তা গড়িয়ে নিচে পড়ে যায়। মানে আয়রাত তাকে এমন বড় একটা কাগজ দিয়েছে যা বলার বাইরে। বাজারে লিস্ট হয়তো এত বড় হয় না। এটা কি? পড়ে দেখুন, পড়ে দেখুন। আব্রাহাম সবার উপরে দেখে লেখা কন্ডিশনস, অর্থাৎ শর্ত। কন্ডিশন? হ্যাঁ, এগুলো আমার কিছু আবদার যা আপনাকে পূরণ করতেই হবে। আব্রাহাম পড়তে শুরু করে দেয়। তো আয়রাতের শর্ত হচ্ছে, নাম্বার 1, সকালে প্রতিদিন মর্নিং কিস দিতে হবে। নাম্বার 2, ব্রেকফাস্ট আব্রাহাম আর আয়রাত একই প্লেটে খাবে। নাম্বার 3, অফিসে বা কনসার্টে যেখানেই যাক আয়রাতকে আদর করে তারপর যেতে হবে। নাম্বার 4, দিনে কমপক্ষে 7 থেকে 8 বার ফোন করতে হবে। নাম্বার 5, বাসায় আসার সময় হাতে অবশ্যই চকলেট আর ফুল থাকতে হবে, তাও এতগুলা। নাম্বার 6, যথেষ্ট সময় দিতে হবে। নাম্বার 7, হুটহাট করেই ঘুরতে নিয়ে যেতে হবে, তা বাইকে হোক বা গাড়িতে হোক বা হুটতোলা রিক্সায়। নাম্বার 8, মাঝে মাঝে এই বৃষ্টি ভেজা দিনে তারা দুজনে মিলে বৃষ্টি বিলাস করবে আর তার সঙ্গী হয়ে উঠবে গরম ধোঁয়া ওঠানো চা। নাম্বার 9, 1 সপ্তাহে কমপক্ষে 2 বার লাল গোলাপ বা বেলি ফুল দিয়ে সিরিয়াসভাবে প্রপোজ করতে হবে। নাম্বার 10, তার চাচি চাচুর কবর দেখতে নিয়ে যেতে হবে। নাম্বার 11, বেশিরভাগ সময় আয়রাতের সাথে চিপকে থাকতে হবে লাইক আঠা। নাম্বার 12, আয়রা যা যা খেতে চায় সব দিতে হবে, কোনো রোকটোক করবে না। নাম্বার 13, আয়রাতের মুড অফ থাকলে অবশ্যই গান গেয়ে তা ঠিক করতে হবে। নাম্বার 14,
তারা হবে আনকমন কাপল। অ্যালকোহল বা সিগারেট সব একসাথে খাবে, মানে ভাবতেই অবাক লাগে আর হাসিও পায়। জামাই বউ নাকি একসাথে এগুলো খাবে, বাট খাবে। নাম্বার 15, ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বেরোতে হবে। নাম্বার 16, তারা অনেক কারল করবে, পিলো ফাইট, একসাথে বসে পপকর্ন খাওয়ার, কার্টুন দেখা সব। নাম্বার 17, আয়রাতকে রেডি করিয়ে দিতে হবে। নাম্বার 18, তারা প্রেম করবে, লাইক গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড। নাম্বার 19, কোনো কাজ করা না থাকলে রুমের দরজা জানলা সব লক করে ধুমিয়ে গান ছেড়ে নাচবে। নাম্বার 20, মাঝে মাঝে তার পছন্দের ফুলের গাছরা এনে মাথার পেছনে গুজে দিতে হবে। নাম্বার 21, আয়রাতকে কপালে চুমু দিতে হবে বেশি বেশি। নাম্বার 22, তাকে অনেক 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 বেশির থেকেও অনেক বেশি ভালোবাসতে হবে। শেষ হলো আয়রাতের কন্ডিশনস। এগুলো পড়ে আব্রাহাম লাইক, এগুলো তোমার কন্ডিশন ছিল? আবার জিগায়, তবে আরো একটা আছে। কি? এত বেশি হ্যান্ডসাম হওয়া চলবে না, নয়তো সবাই তাকিয়ে থাকে। আব্রাহাম লেটারটা রেখে দিয়ে আয়রাতের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে আনে। নিচে 2 হাত আয়রাতের কোমরে পেঁচিয়ে বলে ওঠে, এগুলো আমাকে না বললেও আমি নিজেই করতাম। মানে এগুলো আবার বলতে হয়? ওই যে তুমি যেভাবে বলো, আবার জিগায়, আমি এর থেকে বেশিই করবো। হুম, চলো একটা গেম খেলি। কি? ট্রুথ অর ডেয়ার? হুম, ওকে, ট্রুথ নিলে তো সত্যি, আর ডেয়ার কি হবে? নিজেকে শুট করতে হবে। আর ইউ কিডিং উইথ মি আব্রাহাম? কোনো বাসরাতে বউ মাতলামি করতে পারলে জামাই ডেয়ার দিতে পারে না? ও আচ্ছা আচ্ছা, এই কথা, ওকে ফাইন। আব্রাহাম আর আয়রাত 2 পাশে বসে পড়ে। তাদের মাঝখানে একটা ছোট্ট টেবিল আছে। আব্রাহাম সেখানে একটা শ্যাম্পেনের খালি কাঁচের বোতল রেখে দিয়েছে। সেটা ঘোরাবে, যার দিকে পড়বে সেই। প্রথমে আব্রাহামের দিকে পড়ল। পড়েছে, বলুন ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। ওকে, তো জীবনে কখনো মানে একটুখানি হলেও কি কারোর উপর ক্রাশ খেয়েছেন? মানে স্কুলে বা কলেজ লাইফে, মানে একটু হলেও কি কখনো কাউকে ভালো লেগেছিল? হ্যাঁ। কি? হ্যাঁ, আমার প্রথম ভালোবাসা ছিল তো। আব্রাহাম? কুসুম নাম ছিল ওর। হোয়াট? কিন্তু এটা তো আম্মুর নাম। আমার প্রথম ভালোবাসা বা ভালো লাগার সবটাই আমার মা ছিল। হারামি! আয়রাত উঠে গিয়ে ঠাস ঠুস হাতে যত কুলায় সব আব্রাহামের উপর ঝাড়তে লাগে। আব্রাহাম হো হো করে হেসে দেয়। আয়রাতে 2 বাহু আটকে ধরে নিচের কোলে বসিয়ে দেয়। আব্রাহাম খেয়াল করে দেখে আয়রাতের চোখের কিনারে হালকা পানি জমে গিয়েছে। আরে মেয়ে, আমি তোমাকেই ভালোবাসি। তবে জন্মের পর থেকে আমার প্রথম ভালোবাসা ছিল আমার মা। না অন্য কোনো মেয়ে তোমার আগে ছিল আর না হবে। তুমিই প্রথম আর তুমিই শেষ। এমন ফাজলামি আবার করলে আমি তোর মাথা ফাটাই দিব। পরে জামাই বাবা কই? আরেকটা বিল। এই মেয়ে। এবার আবার কাঁচের বোতলটা ঘোরালো। ঘুরতে ঘুরতে আয়রাতের দিকে পড়ে। কি নেবে বলো? জার। যাও শুট করো। আয়রাত চোখ বন্ধ করে ট্রিগারে চাপ দেয়। কিন্তু যা হলো তাতে আব্রাহামের হাসি যেন ফেটে পড়ল। রিভলভারটা নকল, আর তা থেকে সাদা সাদা সাবানের বেলুন বের হচ্ছে। বাচ্চারা যা দিয়ে খেলে আর কি। আয়রাত যতই চাপ দিচ্ছে ততই বেলুন বের হচ্ছে। অবশেষে রাত বেশ ভারী হয়ে গেল। আয়রাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধছিল। তখনই আব্রাহাম এসে আয়রাতের চুলে হাত দেয়। সে নিজে আয়রাতের চুলগুলো বেঁধে দেয়। বাধা শেষ হলে আয়রাতের কানের পাশে নিজের মুখ নিয়ে আলতো করে বলে ওঠে, বেবি গার্ল। প্রথম দিন তো এক রাতে বউ হওয়ার অফার করেছিলাম, রাজি হলে না। এর জন্য সারা জীবনের জন্যই বউ বানিয়ে নিলাম। আব্রাহাম আয়রাতকে ফট করে নিজের কোলে তুলে নেয়। আয়রাত প্রথমে অবাক হলো, আব্রাহাম তাকে চুপ করিয়ে দেয়। আব্রাহাম গিয়ে আয়রাতকে সোজা বিছানার উপরে ফেলে দেয়। ধীরে ধীরে আয়রাতের দিকে এগিয়ে আসে। আব্রাহাম, বেবি গার্ল, আমি আমার বিয়ের সেই প্রথম রাত্রে তোমার পাগলামির জন্য নষ্ট করেছিলাম, কিন্তু আজ আমি আর পারবো না সেটা। আজ তোমাকে আমার লাগবে। আই নিড ইউ এন্ড আই ওয়ান্ট ইউ। আয়রাত আর কিচ্ছু বলে না। আব্রাহাম আয়রাতের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের করে নেয়। পরক্ষণেই আবার আয়রাতের ঘাড়ে নিচের মুখ ডুবায়। সেই রাতটা তারা দুজন দুজনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল। পরের দিন সকালে আয়রাত ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে। তখনই আয়রাত সামনে তাকিয়ে দেখে খুব সুন্দর করে লেখা, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। আয়রাত দেখে অবাক। আয়রাতের মনেই ছিল না প্রায় আজকের দিনটা। আর মনে না থাকার আরও একটা কারণ হচ্ছে যে গতকাল আবার আব্রাহাম আয়রাত বিয়ে করেছে। তার মানে তারা যখন একদম প্রথম বিয়ে করেছে, এটা তখনের, মানে আজকের দিনটাই। আয়রাত উঠে গিয়ে ফুলানো বেলুন দিয়ে সুন্দর করে লেখাটার কাছে গিয়ে দাঁড়ায়। আয়রাত এক গালে হেসে দাঁড়িয়েছিল,
তখনই আব্রাহাম এসে পেছন থেকে আয়রাতকে জড়িয়ে ধরে তার কানে নিজের ঠোঁট লাগিয়ে বলে ওঠে, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি বেবি গার্ল। আপনার মনে ছিল? আরে তো মনে থাকবে না? কি মজার ব্যাপার তাই না? গতকালই আমাদের বিয়ে হলো আর আজই কিনা অ্যানিভার্সারি। আরে কাল তো তুমি বলেছো, তাই নয়তো আমরা আমাদের একদম প্রথম বিয়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করবো। ওকে ওকে, তবে আপনি তো আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে ছিলেন না। এখন তো আছি। হ্যাঁ। তখনই আয়রাতের ডাক পড়ে তার দাদির কাছ থেকে। আয়রাত দ্রুত নিচে চলে যায়। তবে আয়রাত এই যে গেল নিচে ইলের কাছে, আর আয়রাতের খবরই নেই। আব্রাহাম কিছু কাজ করছিল, কিন্তু প্রায় ঘন্টাখানেক হয়ে যাবে আয়রাত নেই। এটা মনে পড়তে আব্রাহাম দ্রুত নিচে চলে যায়। আয়রাতকে খুঁজছে। রান্নাঘরের দিকে যেতে আব্রাহামের চোখ কপালে। আয়রাত একদম শাড়ি পরে শাড়ির আঁচলটা কোনো রকমে কোমরে গুজে চুলগুলো খোপা করে রান্না করছে। ইলা হয়তো পরিয়ে দিয়েছে তা। আব্রাহাম রান্নাঘরের কিনারে এসে 2 হাত ভাঁজ করে আয়রাতকে দেখছে। আর আয়রাত এতই কাজে ব্যস্ত যে সে আব্রাহামকে খেয়ালই করেনি। আব্রাহাম আয়রাতকে আপাতমস্তক দেখতে লাগে। আয়রাত একটা অ্যাশ কালারের শাড়ি পরে আছে। আঁচল কোমরে কিছুটা গুঁজে দেওয়াতে কোমরে বেশ খানিক অংশ দেখা যাচ্ছে। চুলগুলোর সামনে কিছুটা বের হয়ে আছে। গরমে ঘেমে গেছে। ফর্সা মুখে ঘাম কিছুটা মুক্তোর মতো জলজল করছে। মাঝে মাঝে বেশ বিরক্ত হয়ে আয়রাত তার হাতের উল্টো পাশ দিয়ে কপাল মুছছে আর চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে। ওদিকে আব্রাহাম যেন নিজেকে আর ধরে রাখতে না পেরে আয়রাতের পেছনে গিয়ে দাঁড়ায়। কোমরে শীতল স্পর্শ পেয়ে আয়রাত চমকে যায়। আব্রাহাম আয়রাতকে নিজের বুকের সাথে ঠেকিয়ে শাড়ির আঁচলটা আরো ভালোভাবে তার কোমরে গুঁজে দেয়। তারপর আয়রাতের কানের লতিতে একটা চুমু এঁকে দেয়। আব্রাহাম যান এখান থেকে, কাজ করতে দিন। তুমি এই অবস্থায় কেন? যদি অনেক বেশি সুন্দর লাগছে, তবে এই হাল কেন এই গরমে? আব্রাহামের এই কথা বলতে আয়রাত ঘুরে তার হাতে একটা বড় পাত্র নিয়ে আব্রাহামের দিকে ধরে। আব্রাহাম তাকে দেখে তাতে গরম ধোয়া ওঠানো বিরিয়ানি। না বেশি ভালো না বেশি খারাপ, ওই তো ওই আগের মতো, আপনি যেভাবে পছন্দ করেন আমার হাতের। বিরিয়ানি দিলে আর কিছু বললাম না, থাক, নয়তো এখন তোমার 12টা বাজাইতাম। তুমি আমার আগে বের হও রান্নাঘর থেকে। আরে আয়রা যাও। না না যাচ্ছি। আয়রাত সুরসুর করে বের হয়ে পড়ে রান্নাঘর থেকে। তারপর সবাই একসাথে বসে। অনেক আনন্দ খুশির ভেতর দিয়ে কেটে যায় সময়টা। এই তো এভাবেই চলছে আব্রাহাম আয়রাতের জীবন। আব্রাহাম যেন আয়রাতকে নিজের চোখে হারায়। আয়রাত রোজ অফিসে যায়। আব্রাহামও আবার তার অফিস সামলাচ্ছে, সাথে নিজের দ্বিতীয় ক্যারিয়ারও। অর্থাৎ এখন অফিসের বস 2 জন। কাজ অনেক, কিন্তু যাই করুক না কেন রাত দিন 24 ঘন্টাই তারা একসাথে থাকে। অফিসেও একই সাথে, আর বাড়িতেও। তাদের যেন কোনো কিছুরই কমতি নেই। ভালোবাসা কাকে বলে কেউ এদের কাছ থেকে শিখুক। অনেকেই বলে এই অত্যাধুনিক জেনারেশন নাকি ভালোবাসা নিতান্তই ঠুনকো, কিন্তু আব্রাহাম আয়রাত এই ধারণাকে একদম ভুল প্রমাণ করে দিয়েছে। আয়রাতের আব্রাহাম আর আব্রাহামের আয়রাত। একদিন বিকেলবেলায় গোধূলি লগ্নে আব্রাহাম আয়রাত বাগানের দোলনাতে বসেছিল। আয়রাত বসে আছে, তবে তার কোলে আব্রাহাম মাথা রেখে শুয়ে আছে। আকাশটা লাল কমলা রঙের রঙিন। পাখিরা তাদের কিচির মিচির ডাক তুলে তাদের নীড়ে ফিরে যাচ্ছে। মন মাতানো হাওয়া বইছে চারিদিকে। তার উপরে বাগানের সব ফুলের এক মাতোয়ারা সুগন্ধি মিশে আছে। এই মনোমুগ্ধকর বেলায় আব্রাহাম আয়রাতের নেশাক্ত ভালোবাসা যেন নেশা ধরিয়ে দিচ্ছে। আব্রাহাম উঠে বসে পড়ে। আয়রাতের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দেয়। তারপরে আয়রাতকে নিজের বুকে জড়িয়ে ধরে শক্ত করে আয়রাতও জড়িয়ে ধরে। আব্রাহাম তার এক হাত আয়রাতের কোমরে, আরেক হাত দিয়ে মাথার পেছনে চুলের মাঝে মিশিয়ে দিয়ে রেখেছে। আব্রাহাম জামাইজান। বেবি গার্ল। ভালোবাসি। ভালোবাসি অনেক বেশি। এই বলে আব্রাহাম আয়রাতের মাথার উপরে একটা চুমু দিয়ে দেয়। তারা দুজন হয়ে রইল একে অপরের জন্ম জন্মান্তরে চিরসাথী হয়ে। পরিপূর্ণতা পেল আব্রাহাম আয়রাতের নেশাক্ত ভালোবাসা।